বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীদের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। থেকে 40 মিনিটের মতো গাড়িটা চলছিল এবং কেন একদল লোক হামলা করবে, বিচার কেন হবে না কোন রাজনৈতিক দলের উপরেও, যাতে এই ধরনের হামলা না হয়। গতকালকে যে ঘটনাগুলো হয়েছে এগুলো কোনো দিনও প্রত্যাশিত ঘটনা নয়। আমরা আমাদের জায়গা থেকে কোনো দিন এটাকে সমর্থন করতে পারি না। আমি তো সেরকম কোনো বুঝতেই পারিনি যে কিভাবে কি দিয়ে কেটে দিল। রাজাকারেরা যে ভূমিকা পালন করত 24 সালের সেই সমন্বয়কেরা একই দায়িত্ব তারা পালন করছে। নব্যগঠিত দলের এনসিপির নেতারা যেখানেই যাচ্ছে গণদোলাইয়ের শিকার হচ্ছেন, কখনো বা বিএনপির হাতে, আবার কখনো নিজেদের নেতাকর্মীদের হাতে। স্টেজের সামনে শত শত লোক থাকলেও মাত্র 200 টাকার বিনিময়ে লোক ভাড়া করে সমাবেশ করছে এনসিপির নেতাকর্মীরা। কি দাবিতে আপনারা এখানে অবস্থান নিয়েছেন? দাবি কি আপনাদের? কি দাবিতে এখানে আপনারা অবস্থান নিয়েছেন? আমি নিজেও বলতে পারলাম না। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে নাগরিক পার্টি। এ বিষয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, কোন দল নিষিদ্ধ করা হবে কিনা সেটা ঠিক করবেন বাংলাদেশের জনগণ। এখানে কোনো দলের হস্তক্ষেপ চলবে না। সমন্বয়ক নাহিদের বাড়িতে সেনাবাহিনীর ভয়াবহ অভিযানে উদ্ধার ৯৮,০০০ কোটি টাকা। ১৭ বছর পর দেশের ইতিহাসে সুন্দর নির্বাচন হবে বললেন প্রধান উপদেষ্টা। সরকার পতনের আগেই আত্মীয় স্বজনদের বিশেষ বার্তা দেন হাসিনা। আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন চাই বললেন নুরুল হক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলামের ব্যক্তিগত বাসভবনে দিবাগত রাত ৩টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত হয় এক বিস্ময়কর অভিযানে পাওয়া গেছে ৯৮,০০০ কোটি টাকার অবৈধ নগদ অর্থ, বিপুল স্বর্ণমুদ্রা এবং বিদেশি মুদ্রার স্তূপ। এমন নজিরবিহীন উদ্ধার দেশের ইতিহাসে প্রথম। রাত ২টা ৫০ হঠাৎ করে নীরবতা ভেঙে ফেলে সামরিক টহল গাড়ির গর্জন দেয়। সেনাবাহিনীর স্পেশাল টাস্ক ফোর্সের ১২টি গাড়ি ঘিরে ফেলে বিশাল আকৃতির ৩তলা ভবনটি। সঙ্গে ছিল র্যাব ও গোয়েন্দা পুলিশের বিশেষ ইউনিট। তখনও এলাকার মানুষ ঘুমের ঘোরে, কিন্তু ১ মিনিটের মধ্যেই সকলে জেগে ওঠে ভয়ার্ত বিষয়ে। বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় প্রায় ৯৮,০০০ কোটি টাকার নগদ টাকা, ১২ টন স্বর্ণের বার এবং প্রায় ২০০ কেজি হীরা জহরত ও বিপুল পরিমাণ ইউরো, ডলার, রিয়াল এবং ইয়েন। নগদ টাকাগুলো ছিল আলাদা আলাদা কক্ষে রাখা। প্রতিটি কক্ষে থাকতো হাই সিকিউরিটি ভল্ট। ৬টি কক্ষ জুড়ে শুধু টাকাই টাকা। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট প্রথমে নিশ্চিত হয় কোনো বিস্ফোরক বা ফাঁদ নেই। এরপরই শুরু হয় উদ্ধার কার্যক্রম। এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। কিভাবে একজন রাজনৈতিক দলের মুখ্য সমন্বয়ক, যার কোনো মন্ত্রিত্ব বা ব্যবসায়িক পরিচয় নেই, এত পরিমাণ অর্থ, স্বর্ণ ও মূল্যবান সম্পদ জমিয়ে রাখতে পারলেন? দুর্নীতি দমন কমিশন, দুদক এবং সেনা গোয়েন্দা সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই নাহিদ ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, বিদেশে অর্থ পাচার এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যবসার অভিযোগ ছিল। তবে তার বিরুদ্ধে এত বড় অঙ্কের অর্থ থাকার প্রমাণ কখনো মেলেনি। অভিযানের পরই স্পষ্ট হয় দেশের অন্যতম বৃহত্তম অর্থনৈতিক অপরাধের মূল হোতা তিনি। নাহিদের প্রতিবেশীরা জানিয়েছেন, তিনি সাধারণত খুবই নিরীহ এবং হাসি খুশি মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তবে তার বাড়িতে প্রায়ই কালো গ্লাসের গাড়ি, বিদেশি গেস্ট এবং উচ্চ পদস্থ লোকদের যাতায়াত ছিল। রাতের বেলা আলো ঝলমলে হয়ে থাকত বাসভবনটি। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় অফিসে সৃষ্টি হয় চরম উত্তেজনা। দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন জরুরি প্রেস ব্রিফিং ডেকে বলেন, নাহিদ ইসলাম যদি সত্যি এই অবৈধ অর্থের সঙ্গে জড়িত হন, তাহলে জাতীয় নাগরিক পার্টি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকব। তবে অনেকেই এটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেও ব্যাখ্যা করছেন। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রেজা আনোয়ার বলেন, এই অভিযান যদি তথ্য প্রমাণের ভিত্তিতে হয় তাহলে তা দেশের জন্য দৃষ্টান্ত। তবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ টার্গেট হয়ে থাকলে সেটি খতিয়ে দেখা উচিত। ঘটনার ভিডিও, ছবি এবং লাইভ আপডেট ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নাহিদের বাড়ির টাকার ছবি দেখে চোখ কপালে তুলেছেন সাধারণ মানুষ। অনেকেই প্রশ্ন তুলছেন, এই টাকা যদি দেশের কোষাগারে থাকতো তাহলে হয়তো হাসপাতাল, স্কুল, রাস্তা হতো শত শত। একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, আমরা দিনে ১২ ঘন্টা বিদ্যুৎহীন থাকি, অথচ একজন নেতা নিজের ঘরে রাখেন ৯৮,০০০ কোটি টাকা। এটা কিভাবে সম্ভব? দুদক চেয়ারম্যান জানিয়েছেন, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। কেবল নাহিদ নয়, যেসব রাজনৈতিক ও কর্পোরেট চক্রের সঙ্গে তিনি যুক্ত ছিলেন তাদেরও আইনের আওতায় আনা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, দেশে কোনো দুর্নীতিবাজের ঠাঁই নেই, যেই হোক শাস্তি পেতেই হবে। এই ঘটনাটি শুধু একটি ব্যক্তির দুর্নীতির মুখোশ উন্মোচন নয়, বরং দেশের রাজনীতি, প্রশাসন এবং অর্থনীতিতে লুকিয়ে থাকা অন্ধকার দিকের জানান দিচ্ছে। এটি আমাদের সামনে এমন এক প্রশ্ন এনে হাজির করেছে, আমরা আসলে কাদের হাতে দেশ তুলে দিচ্ছি। জনগণের কণ্ঠে এখন একটাই দাবি, এই ৯৮,০০০ কোটি টাকার প্রতিটি পয়সার হিসাব চাই। কেবল উদ্ধার করলেই হবে না, এর নেপথ্যের সমস্ত জড়িতদের প্রকাশ ও বিচার চাই। বাংলাদেশে প্রায় ২ দশক পর সবচেয়ে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার লন্ডনের চ্যাথাম হাউসে আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, বিগত ১৭ বছরের মধ্যে সবচেয়ে চমৎকার নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, ঘোষিত সময়টি নির্বাচনের সঠিক সময়, ভোটের জন্য প্রস্তুত দেশের জনগণ। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই মাসে জুলাই সনদ জাতির সামনে তুলে ধরা হবে, যেখানে নতুন বাংলাদেশের রূপরেখা থাকবে। এ লক্ষ্যে ইতোমধ্যে একটি সংস্কার কমিশন গঠিত হয়েছে। দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানের জন্য পৃথক কমিশন কাজ করছে, যাদের প্রস্তাবনাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। প্রধান উপদেষ্টা আরো বলেন, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সব রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে একটি গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করা। অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আগে পাসপোর্ট সহ বিভিন্ন সরকারি সেবা পেতে মাধ্যম প্রয়োজন হতো, যার মাধ্যমে দুর্নীতির সুযোগ তৈরি হতো। এখন সরকারি বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে, যাতে সবাই সহজেই সেবা নিতে পারে। সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন। আগে যেখানে সরকারি সেবা পেতে তদবির বা মাধ্যম খোঁজার প্রয়োজন হতো, এখন সেসব সেবা সহজেই অনলাইনে পাওয়া যাচ্ছে, ফলে দুর্নীতির সুযোগও কমে গেছে বলে জানান তিনি। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, যারা ৭ বছর আগে শিশু অবস্থায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিল, তারা এখন তরুণ, অথচ এখন তাদের দেখভালের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে এসেছে। মার্কিন অর্থায়ন বন্ধ হওয়ায় সমস্যা আরো জটিল হয়েছে। তিনি জানান, এই বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার। নারীর অধিকার নিশ্চিত করতেও সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। ৫ই আগস্ট সরকার পতনের আগেই নিজের আত্মীয় স্বজনদের বিশেষ বার্তা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এক আত্মীয় সম্প্রতি এই তথ্য জানিয়েছেন তার ঘনিষ্ঠজনদের। তাদের একজন জানিয়েছেন, দেশ ত্যাগ করতে না পারলে এখন তাকে জেলে থাকতে হতো। তিনি জানান, বিদেশে অবস্থানরত ওই ব্যক্তি ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের একজন প্রভাবশালী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি শেখ হাসিনার দাদা শেখ লুৎফর রহমানের পক্ষের একজন আত্মীয়। সূত্র জানায়, গত বছরের ৪ই আগস্ট কারফিউ চলাকালেই মোবাইল ফোনে নির্দেশনা পেয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেশ ত্যাগ করেন এবং অস্ট্রেলিয়ায় আশ্রয় নেন। ওই আত্মীয় জানান, শেখ হাসিনা শুধুমাত্র বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও নিকট আত্মীয়ের দেশ ছাড়ার নির্দেশ দেন। তাদের একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান তিনি, যাতে লেখা ছিল, নো ওয়ান স্টে হিয়ার। এই বার্তার অর্থ বুঝতে কারো সময় লাগেনি। এটি ছিল দেশ ত্যাগের চূড়ান্ত নির্দেশ। সূত্র আরো জানায়, আওয়ামী লীগের কোনো নেতা বা অন্য কারো প্রতি এমন বার্তা পাঠাননি শেখ হাসিনা। আত্মীয়দের নিরাপদে বিদেশে পৌঁছানো নিশ্চিত হওয়ার পর ৫ই আগস্ট তিনি ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারত চলে যান। পরে শেখ রেহানা লন্ডন চলে যান। ইতোমধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। হত্যা, গুম, দুর্নীতি ও অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ দায়ের হওয়া মামলায় সাবেক সরকারের বহু প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য বর্তমানে কারাগারে আছেন। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন জ্যেষ্ঠ নেতাও গ্রেফতার হয়েছেন। তবে শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়দের অনেকেই সরকার পতনের আগেই দেশ ত্যাগ করে বিভিন্ন দেশে, যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে নিরাপদ আশ্রয় নিয়েছেন। এছাড়া স্বজনদের একটি বড় অংশ ভারতে অবস্থান করছে বলে জানা গেছে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, অন্য শীর্ষস্থানীয় দলের মতো আমরাও আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন চাই, কারণ এই সময়টি নির্বাচনের জন্য উপযুক্ত। তবে শুধু মৌলিক সংস্কারই নয়, প্রয়োজনীয় সব সংস্কার করেই নির্বাচন দিতে হবে। জাতীয় ঐকমত্যের সভায়ও বলেছি, জন আকাঙ্ক্ষা ও রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে।
আজ বুধবার বেলা 2:30টার দিকে পটুয়াখালীর গলাচিপায় ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক। গলাচিপা অফিসার্স ক্লাবে আয়োজিত এ সভায় তিনি 2018 সালে কোটা আন্দোলন না করলে ছাত্র জনতা তাজা প্রাণ না দিলে জুলাই 24-এর জন্ম হতো না। তাই ছাত্রদের নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে আগামী দিনে সুন্দর রাষ্ট্র বিনির্মাণ হবে। নুরুল হক বলেন, আমরা আর কোনো তাজা প্রাণ রাজপথে বিলিয়ে দিতে চাই না। গণ অধিকার পরিষদ লেজুর ভিত্তিক দল গঠন করে রাজপথে আসেনি। চলমান রাজনীতির পরিবর্তন এবং রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে গণ অধিকার পরিষদ গঠন করেছি। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। এক বোন সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন রাখছে, আসিফ, নাহিদ, হাসনাত, সাজ্জিসরা মৃত্যুর সামনে না দাঁড়ালে ইশরাকরা এখনো পালিয়ে বেড়াতো। আমার চোখের প্রবলেম তো, পড়তে প্রবলেম হয়, তাও পড়লাম শুধু আপনাদের জন্য। একটি বোন সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন রাখছে যে হাসনাত, সার্জিস, এই যে আসিফ মাহমুদ, আমার যে মাস্টার মাইন্ড যাকে নিয়ে আমরা এখন ব্যঙ্গ করি, কৌতুক করি, মাহফুজ আলম, উনি না থাকলে আবার এই যে সার্জিস, এই যে আসিফ মাহমুদ যাকে ওই যে ঈদের আগে জুতা পিটা করা হইল, যার ছবিতে জুতা পিটা করা হইল, আসিফ মাহমুদ সবুজ। আহাই, চিন্তা করেন মৃত্যুর সামনে দাঁড়ায়া ওই দিন যে কথাগুলো উনি বলছিলেন, ওইটাও তো একটা স্বাধীনতার ভাই ভাষণের মতো, তো স্বাধীনতার ঘোষণা তো ভাই, ওইটা ঘোষণা না, সাহস থাকতে হবে ভাই। একদম মৃত্যুর মুখে, তো চারিদিকে বন্দুকের নালা, খুঁজা বেড়াইতেছে গোয়েন্দারা, ওর মধ্যে ওই কথাগুলো বলা। এখন পর্যন্ত আমাদের প্রাপ্ত খবর অনুযায়ী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে কুপিয়ে প্রায় 30-এর অধিক শিক্ষার ছাত্র জনতাকে হত্যা করেছে এবং দিন শেষ হতে হতে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না। এরই প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটিকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ আগামীকাল 5ই অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সাহস থাকতে হবে ভাই, একদম মৃত্যুর মুখে, তো চারিদিকে বন্দুকের নালা, খুঁজা বেড়াইতেছে গোয়েন্দারা, ওর মধ্যে ওই কথাগুলো বলা। আমি জানি না সমন্বয়করা আজকে রাতে বেঁচে থাকতে পারবে কিনা, কিন্তু সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছে, আবার কিছু কিছু জায়গায় যেমন মিরপুর ও মোহাম্মদপুরে সেনাবাহিনী ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়ে গুলি চালাচ্ছে। আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা এদেশের নাগরিক এবং আপনারা এদেশের নিরাপত্তার দায়িত্বে আছেন, এদেশের জনগণের যানবাহনের নিরাপত্তার দায়িত্বে আছেন। আপনারা দেশের পক্ষে এবং দেশের জনগণের জন্য কাজ করবেন, কোনো খুনি সরকারের জন্য, কোনো খুনি রাজনৈতিক দলের জন্য কাজ করবেন না, এটি এদেশের জনগণ আপনাদের থেকে প্রত্যাশা করে। আর 5 তারিখে সবাই মাঠে নেমে যাওয়া আর তাকেই জুতা পিটা করা, তাই না? ব্যাপারটা কোন পর্যন্ত এইসব পৌঁছাইছে, সময় দেখেন কিভাবে বদলাইতেছে, কিভাবে আমরাও বদলাইতেছি, চেঞ্জ হয়ে যাচ্ছে সব কিছু। আচ্ছা, এরা নাকি বহু টাকার মালিক, অনেকে বলে, অনেকের অভিযোগ। হ্যাঁ, এই যে নাহিদ ইসলামের নাই, উনি তো ভাই বুঝছেন, ওই যে মনে আছে ওনার এই সাইডটা মাইলা থেতা কইরা ফেলাইছিল ভাই, থেতা কইরা ফেলাইছিল। হ্যাঁ, আপনার আমার দেশি মাহফুজ আলমের বিরুদ্ধে উনি নাকি তদবির করে টাকা পয়সা বানাইতেছে। আর অভিযোগ আছে যে আসিফ মাহমুদ সজীব, ওনার পিএ, ওনার নাকি 200-300 টাকা মাইরাই দিচ্ছে। এটা তাড়াতাড়ি সামনে আনা উচিত তো ভাই। দুদকের উপরে ছাইরা দিচ্ছে, আর দুদক ভাই বুঝছেন কচ্ছপের মতো আগায়, তো বহুত স্লো। এগুলো তাড়াতাড়ি ভাই আমাদেরকে জানান, আমাদেরকে জানতে হবে এগুলো কি সত্যি কিনা। অনেকেই নাকি এদের মধ্যে বিদেশে বাড়ি গাড়ি কইরা ফেলাইছে। আবার ওই যে আসিফ নজরুল স্যার আমাদের, উনি টিচার তো ভাই, আইনের টিচার, এই সরকারের সাথে আছে। ওনার বউ বাচ্চা নাকি বিদেশে, এবং বিদেশে নাকি ওনার বাড়ি আছে। উনি গত পরশুদিন অনলাইনে কোনো একটা জায়গায় ইন্টারভিউতে বলতেছিলেন, চ্যালেঞ্জ করতেছিলেন, যারা এইসব বিশ্বাস করবে তারা শয়তানের দলে। ওনারা প্রমাণ কইরা দেখ
কোথায় আমার বউ বাচ্চা আমেরিকাতে আছে, আমার আমেরিকার বাড়ির একটা ছবি দেখাক না অনলাইনে। ওনারা তো অনুসন্ধান করতে পারে সব কিছু, তাহলে এই সত্যটা দেখাক। এবং বিদেশে কোন ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে আমার নামে বা আমার বোন নামে, উনি চ্যালেঞ্জ করছে। উনি বলতেছে আমার ওয়াইফ চাকরি করে 8 বছর যাবত, ওই প্রতিষ্ঠানের নামও বলছে। এবং ওনার বাচ্চারা যে স্কুলে পড়ে বলছে ওই স্কুলের টিচারদেরকে জিজ্ঞাসা করেন ওদেরকে কোনো ক্লাস মিস আছে কিনা, ওরা তো এভরিডে ক্লাস করতেছে বাংলাদেশে। তাহলে কোথায় আমার বিদেশে কি? আর আমি যে ঘুষ নেই প্রচুর টাকা আমি বানায় ফেলাইছি, সেটার প্রমাণ করেন। সত্যি প্রমাণ করা উচিত তো ভাই সবাই। এই যে আমাদের একজন বিখ্যাত সাংবাদিক আছেন জুলকার নাইন শাহের, ওনার নাম বোধহয়, নামটা ঠিক বললাম কিনা সরি মাফ করবেন। উনি খুবই অনুসন্ধানী একজন সাংবাদিক। উনি কিন্তু বাইর করে ফেলাইছেন লন্ডনে স্যার যে হোটেলে ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে হোটেলে ছিল, ওই হোটেলের বিল বাইর করে ফেলাইছে, বিলের কাগজপত্র 3 কোটি 3.5 কোটি টাকার একটা বিল। হ্যাঁ, কোন রুমের কত বিল, কত কইরা ছিল, স্যার যে রুমে ছিল ওইটা ছিল 10 লাখ কইরা, কে কি খাইছে, প্যাটিস খাইছে না বার্গার খাইছে, চা খাইছে, দুধ খাইছে, যা খাইছে ফল ফ্রুট সব কিছু মিলায়া ওই বিলটা উনি আবিষ্কার কইরা দেখাই দিছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, ওনার সাহস আছে ভাই, কারণ এর আগেও আমরা দেখছি গত স্বৈরা শাসকের আমলেও উনি একটা অনুসন্ধানী রিপোর্টের সঙ্গে জড়িত ছিল। আমাদের সাবেক সেনাপ্রধান আজিজ এবং ওনার ভাইদেরকে নিয়ে একটা অনুসন্ধান রিপোর্ট হয়েছিল না আল জাজিরা থেকে, ওইটার সঙ্গে উনি জড়িত ছিলেন। ওনার বডিতে ক্যামেরা ট্যামেরা লাগানো থাকে, তো ওগুলা কিন্তু আমরা দেখছি যে হারিসের সঙ্গে কথা বলতেছে, আর্মস নিয়া ডলার নিয়া বিভিন্ন জায়গায় ঘুরা ঘুরা, ওইটা নিয়েই কিন্তু উনি পপুলার হয়ে গেছেন। ওনার কাছে আমার দাবি আসিফ নজরুল সাহেবের এটা আপনি বাইর করেন, এটা আপনাকে আমি দায়িত্ব দিলাম, সত্যি ভালোবাসার জায়গা থেকে দায়িত্ব দিলাম। আপনি তো সাংঘাতিক বড় সাংবাদিক, আপনি সত্যি সত্যি তো একজন অনুসন্ধানী সাংবাদিক। স্যার কোন হোটেলে ছিল ওইটা কাগজপত্র পর্যন্ত বাইর করে ফালাইলেন, তাইলে এইটা বাইর করেন, দেশের স্বার্থে কিছু কাজ করেন। আর উনি যে 3.5 কোটি টাকা খরচ করে ওইখানে ছিলেন, বিনিময় কিছু আনতে পারলেন কিনা সেটাও লেখেন। ওই যে আমাদের ভূমিমন্ত্রী যিনি ওই যে জুতা পরেন 5-6 লাখ টাকা দামের জুতা পরেন, উনার নাকি ওইখানের বাড়ি গাড়ি সব জব্দ করছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করছে, কত কোটি টাকা জব্দ করলো, মানে কত কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করলো। ওইটারও কিছু প্রমাণ আপনার কাছে আশা করি, ওইটাও দেখান, তাই না? শুধু ওই যে দেখতে নারী চলন বাঁকা, মানে আমি ইউনূস স্যারকে পছন্দ করি না বইলা শুধু উনার ভুলগুলাই ধইরা যাবো, কিন্তু বিনিময় কি আনলেন সেটা বলুন না। আপনারা অনেকেই, শুধু উনি না অনেকেই এই মিডিয়াতে এসে বলার চেষ্টা করতেছে যে স্যার যখন লন্ডনে গেল কেউ ওনাকে রিসিভ করতে আসে নাই, শুধু বাংলাদেশের রাষ্ট্রদূত একজন ভদ্র মহিলা ছিলেন। আরে ভাই, উনি তো প্লেনের সামনে দরজার সামনে দাঁড়ানো ছিলেন, এর পরের টুক তো আপনারা দেখেন নাই, এর পরের টুক আপনারা দেখে নিয়েন, তাইলে বুঝতে পারবেন। সম্মানীয় লোকের সম্মান নষ্ট করার জন্য ভুল ধরা তো লাভ নাই, কি অর্জন করতেছে সেটা দেখেন। এই অ্যাওয়ার্ডটা যে নিতে গেল, এটা নিয়েও আপনাদের যে মাথা ব্যথা ভাই, কত বড় মাথা ব্যথা। কিংস চার্লস হারবোনি অ্যাওয়ার্ডটা কেন উনি আনতে গেল? এটা না গেল তো পারতো, কোরিয়ান সার্ভিসে তো আনায় নেওয়া যাইতো, তাই না? হায় 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 হায়, ওই যে গ্রামের চায়ের দোকানের সামনে বসে যে আড্ডা মারতে মারতে কথা বলে না, আপনারা না অনেকে টক শোতে আইসা বা নিজের চ্যানেলে এই ধরনের কথা বলেন। ওই দেখতে নারী চলন বাঁকা, মানে ওনার ভুল ধরতেই হবে। কিন্তু আপনারা ভুল ধরলে কি হবে? বিদেশ থেকে তো ইজ্জত পাইতাছে, সম্মান পাইতাছে। দেখেন, অনেকে বলে এটা জঙ্গি সরকার, মৌলবাদী সরকার। তাহলে এই মৌলবাদী সরকারকে ডাইকা নিয়ে অ্যাওয়ার্ড দিল কেন? তার মানে তো যুক্তরাজ্য স্বীকৃতি দিল এই সরকারকে। এই সরকার যদি জঙ্গি হইতো, মৌলবাদী হইতো, তাহলে ডাইকা সম্মান দিত ভাই? সম্মান দিত না। মাথায় নিয়েন কিছু, যা মুখে আসে তাই বলতে হবে কেন? যে বলতে থাকেন, বললেই তো একটা কন্টেন্ট তৈরি হয়। যা ইচ্ছা তাই বলেন। স্যার তো স্বাধীনতা দিয়েই দিছে না, কাউকে তো আটকাচ্ছে না। আগে তো আমরা কথা বলতে পারতাম না। আমার মতো মানুষের যখন মুখ ফুটছে, সবাই তো মুখ ফুটবেই, কিন্তু সত্যের পক্ষে থাকতে হবে। পা চাটা যাবে না, পা চাটা যাবে না। দেখেন, প্রশ্ন হইলো এখানে প্রথম যেটা বললাম, এই যে বন্টি লেখছেন, যে সার্জিস, হাসনাত, নাহিদ, মাহফুজ, আসিফ মাহমুদ,
এরা যদি মৃত্যুর মুখে না দাঁড়াইতো আপনারা তো ঘর থেকে বাইরে হইতে পারতেন না, নগর ভবনে আসতে পারতেন না, আজকে এই দাবি করতে পারতেন না। এই দাবিটা কেন ভাই, কি দরকার ছিল? আমরা তো দেখলাম লন্ডনে কি সুন্দর মিল মহব্বত হয়ে গেল। আমির খসরু সাহেব বলল আমরা খুশি, এবং সব পক্ষেই তো খুশি হইল। আবার এই খুশিটা নিয়ে সখা তুমি কার এরকম স্লোগানও শোনা গেল। তার মানে জেলাস ফিল করতেছে অনেকে, মনে করতেছে যে বিএনপির সাথে হাত মিলায়া ফেলাইলো আমাদেরকে রাইখা, লন্ডনে কেন বৈশা এই ঘোষণা দেওয়া হইলো, আমাদের সঙ্গে কেন আলাপ করা হইলো না। এখন জামানাটা এমন রে ভাই, দেশ বিদেশ সব এক। কারণ কি জানেন, আমাদের দেশের প্রধান পৃথিবীরও তো একজন সেরা মানুষ, বুঝেন না কেন? উনি যেখানে বসবেন ওইখানেই বাংলাদেশ। ওই যে অমিতাভ বচ্চন কুলি ছবিতে বলছিল না, লাইন দাঁড়ায় ছিল, অমিতাভ বচ্চন হাঁটতে হাঁটতে লাইনের সামনে গিয়া দাঁড়াইছে, গুন্ডারা বাধা দিছে যে পিছে দাঁড়া। আমি যেখানে দাঁড়াবো ওইখান থেকেই তো শুরু হবে লাইন, তোরা পিছনে আসো, পিছনেই থাক, আমি প্রথমেই থাকুম। তার মানে স্যার যেখানেই থাকবে সেখানেই বাংলাদেশ। আমরা সবাই দেখলাম কি সুন্দর মিলন হয়ে গেল, তাই না? এই মিলনের পরে আবার যদি দেখি ঈদের পরে আন্দোলন, নাকি এই আন্দোলন কথা রাখার জন্য? কারণ আপনারা সবসময় বলতেন ঈদের পরে আন্দোলন করুম, ঈদের পরে আন্দোলন করুম। এবার ঈদ চলে গেল, যদি আন্দোলন না করেন তাহলে তো মানুষের কাছে বোকা হয়ে যাবেন। তাহলে এই আন্দোলন কইরা দেখাই দেই যে হ্যাঁ আমরা ঈদের পরে আন্দোলন করুম। আজকে ইশরাক সাহেব বলছেন যে আমরা ঈদের পরে আন্দোলন করব, কথা দিয়েছিলাম, তাই আন্দোলনে আসলাম। এই জায়গায় মানে এই চেহারে যদি সরকার যাই কাউকে বসাইতে চাক সরকারি ভাবে, উনি মাইনা নিবেন না। আমার প্রশ্ন ভাই, লন্ডনে যে বৈশা আলাপ হইলো, আপনাকে নিয়ে কি কোনো আলাপ আলোচনা হয় নাই? আমার তো মনে হয় নাই। আর উপরের আদেশ ছাড়া এভাবে হঠাৎ করে রাস্তাঘাট জাম করা ঠিক হইলো? আমরা কত খুশি যে আপনারা মিলে গেছেন। তারপরে আমরা অপেক্ষা করব নির্বাচনের জন্য। ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে পারে, এই কথাটা উনি বলছেন। অনেক পত্র পত্রিকায় লিখছে ফেব্রুয়ারিতেই নির্বাচন। না, ভুল ব্যাখ্যা। হইতে পারে অগ্রাধিকার ওই যে সংস্কার বিচার। তার মানে এনসিপির চাওয়াগুলা, জুলাইয়ের অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের চাওয়াগুলা আপনাদেরকে চাইতে হবে, চাইতে বাধ্য হবেন। এত বড় বেঈমান হইলে হবে না। ওরা যদি সামনে না দাঁড়াইতো, বুঝলাম যুক্তিসঙ্গত কথা এইটাই, 16 বছর সবাই যুদ্ধ করছে এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাথে অবশ্যই আপনারা জড়িত ছিলেন, সবাই জড়িত ছিল। কিন্তু শেখ হাসিনা কাদেরকে টার্গেট করাইছে? বলছে এই যে জামাতে ইসলাম, এরা হলো গিয়া জঙ্গি বাহিনী। আর শিবির তো নিষিদ্ধই ছিল, জামাতকেও নিষিদ্ধ করলো। তার মানে এদের কারণেই গণ অভ্যুত্থান হয়েছে। ওদিকেই কিন্তু আঙ্গুল তুলছে শেখ হাসিনা। এবং আপনাদের মধ্যে অনেকেই বলছেন এই আন্দোলনের সঙ্গে আমরা নাই, পরে বলছেন আমরা আসি। নাই আসির মধ্যে থাইকা 8-9 মাস গন্ডগোলের পর কি সুন্দর মিলন হইলো। ওই মিলনটা আজকে আবার ভাঙলো কেন? নিশ্চয়ই লন্ডন থেকে আদেশ আসছে, ইঙ্গিত আসছে যে তোমরা মাঠে নামো। এর পিছনে কারণ কি হইতে পারে? এমনও হইতে পারে ভাই, আমার ধারণা ব্যক্তিগতভাবে, যে সবাই বলতেছে বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মিলন হয়ে গেছে। গোপনে ওনারা 40 মিনিট বা 1 ঘন্টা যে আলাপটা করছে, ওই আলাপের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রেসিডেন্ট, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী এবং জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান সাহেবকে একটা বড় পোস্ট দিয়া একটা যৌথ সরকার হবে। হইলে অসুবিধা কি? হোক না। ওনারা নেতারা বৈশা যদি দেশের ভালোর জন্য এরকম কিছু ভাবে, অসুবিধা কি? অসুবিধাটা হয়ে গেছে কোথায় জানেন? এই যে মাঝখানে আমরা যারা কথা বলি ইউটিউবে, আমরা চাইতেছি ভেজালটা লাইগা থাকুক। কেন ওনাদের মিলন হইলো এবং আন্দোলনে কেন নামবে না? আন্দোলনে না নামলে তো বিএনপি হাইরা গেল। ওরা কথা দিছিল ঈদের পরে আন্দোলন করবে, এগুলো বইলা উস্কায়া দিছি তো। এই যে আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী ইউটিউবার আছে, এরা উস্কায়া দিছে ভাই। আরে ভাই, তোরা যদি মাঠে না নামস তোদের ইজ্জত থাকবো না। কারণ তোরা তো কইছিলি ঈদের পরে আন্দোলন, ওই আন্দোলন তো করতে হবে। আজকে এই আন্দোলনে বক্তব্য রাখতে গিয়া ইশরাক হোসেন সাহেব, আপনি সত্যি সীমা লঙ্ঘন করছেন। আপনার কথাগুলা সবাই শোনা উচিত। আপনি শেষ পর্যন্ত এমন জায়গায় পৌঁছে গেছেন যে আমাকে যদি অবৈধ বলো তাহলে এই সরকারও অবৈধ সরকার,
মানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অবৈধ সরকার এই পর্যন্ত চলে গেছেন। আপনার মিছিল থেকেই কিন্তু জুতা পেটা করা হয়েছিল একজন সৈনিককে, যারা মৃত্যুর সামনে না দাঁড়াইলে আপনারা আজকে আইসা এখানে আন্দোলন করতে পারতেন না। এটাই তো সত্যি, যারা মৃত্যুর সামনে না দাঁড়াইলে আপনাদের আপসহীন নেত্রীর চিকিৎসা হইতো না। তাদের অবদান আছে ভাই, তাদের অবদান আছে। তাদের অবদানের জন্যই তো অল মামলা ডিসমিস হইয়া আজকে তারেক রহমান সাহেব দেশে আসতে যাচ্ছে। অবশ্যই উনি 5ই আগস্টের আগে দেশে আসবে, এটা আমার ব্যক্তিগত ধারণা। আমি চাই উনি ওই মঞ্চে দাঁড়ানো থাকুক যে মঞ্চেতে থাকবে শহীদের মা বোনেরা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তারেক রহমান সহকারে এই দেশের সমস্ত দল থাকবে ভাই। ওই মঞ্চ থেকে জুলাই সনদপত্র ঘোষণা হবে এবং সবাই কথা দিবে এই জুলাই গণ অভ্যুত্থানকে, 24কে স্বীকৃতি দিবে। এইটুকুই করতে হবে, তারপরেই নির্বাচন। এর আগে কোনো নির্বাচন হইতে পারে না। রক্তের সাথে বেইমানি করা যাবে না। কেউ বেইমানি করতে চাইলেও করতে পারবেন না। দেশে পাহারাদার আছে, সত্যি পাহারাদার আছে, ইমানদার ব্যক্তিরাই পাহারাদার, এটা মাথায় রাখবেন। আর এই দেশে ডে বাই ডে ইমানদারের শক্তি বাড়তেছে, খেয়াল করে দেখবেন। যারা অন্ধ তারা দেখতে পাচ্ছে না, যারা কানে শোনে না তারা শুনতে পাচ্ছে না, আওয়াজ শুনতে পাচ্ছে না, পায়ের আওয়াজ পাওয়া যায়, পায়ের আওয়াজ পাওয়া যায়। এগিয়ে আসতেছে, প্রতিবাদী দল এগিয়ে আসতেছে, কোনো অন্যায় হইতে দেওয়া যাবে না। এখন হয়ে গেছে স্যারকে নিয়ে টানাটানি, এই বলে আমার, এই বলে আমার। উনি কারোই না, উনি বাংলাদেশের, এটাই উনি প্রমাণ করবে। উনি গোপনে কারোর সাথে হাত মিলাবে, এই নোংরা কথাটা আমি। আসসালামু আলাইকুম। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চলতি মাসে জুনের শেষ দিকে চীন সফরের কথা রয়েছে। সে দেশের পিপলস লিবারেশন আর্মি PL-এর আমন্ত্রণেই তার এই আনুষ্ঠানিক সফর করার কথা রয়েছে। কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চীন সফরের আগেই আমাদের বহুল বিতর্কিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তার সফরটি নিশ্চিত করতে চান। কেন সেনাপ্রধানের চীন সফরের আগেই বেইজিং সফরে যেতে চান ডক্টর খলিলুর রহমান, সে বিষয়ে অবশ্য নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে চীন সফর নিশ্চিত করার জন্য তিনি 16 জুন সোমবারই বাংলাদেশে নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউয়েনের সঙ্গে নাকি সাক্ষাৎ করেছেন এবং সাম্প্রতিক সময়ে যে লন্ডন সফর প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গী হয়েছিলেন ডক্টর খলিলুর রহমান, সেই লন্ডন সফরের আগেও বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গেও তিনি দেখা করেছেন। যেহেতু চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার নিজ দেশে এই মুহূর্তে অবস্থান করছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দায়িত্ব পালন করছেন লিউ ইউয়েন, তার সঙ্গে তিনি সোমবার দেখা করেছেন। সেনাপ্রধানের সফরের আগে ডক্টর খলিলুর রহমান কেন চীনে যেতে চান সেই বিষয়ে নিশ্চিত না হওয়া গেলেও মোটামুটি তিনি চীনে কেন যেতে চান সে সম্পর্কে দুটি ধারণা পাওয়া গেছে। একটি হচ্ছে মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে যে কথিত করিডোর দেওয়ার কথাবার্তা চলছে, গুঞ্জন রয়েছে, আলোচনা রয়েছে, সেই বিষয়ে চীনের মানসিকতা কি এটি তিনি বোঝার চেষ্টা করতে যেতে যাচ্ছেন। যেহেতু রাখাইনে চীনের ব্যাপক মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে, মোটা অঙ্কের অর্থের বিনিয়োগ রয়েছে, একই সঙ্গে রাশিয়া রয়েছে, ভারতের রয়েছে, তো করিডোর দেওয়ার আড়ালে মার্কিন স্বার্থ বাস্তবায়ন বা যুক্তরাষ্ট্রের যে আধিপত্য কায়েম হবে, যেগুলো গুঞ্জন রয়েছে, সেটি তো নিশ্চয় চীন ভালোভাবে নেবে না এবং চীন তখন কোন ধরনের ভূমিকা অবতীর্ণ হয় সেটি বোঝার চেষ্টা নাকি করতে যেতে চাচ্ছেন ডক্টর খলিলুর রহমান। এবং একই সঙ্গে সেখানে পাকিস্তানের সামরিক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের সঙ্গে যেন দেখা হয়, সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা যায়, সে বিষয় নাকি দেন দরবার করছেন ডক্টর খলিলুর রহমান। এবং আমরা তো জানি আসিম মালিক সাম্প্রতিক সময়ে বা মাঝে একবার ঢাকা এসেছিলেন, এরকম তো গুঞ্জন রয়েছে, কার কার সাথে বৈঠক করেছেন। করিডোরের বিষয়টি না হয় বুঝলাম, কিন্তু পাকিস্তানের সামরিক গোয়েন্দা প্রধানের সঙ্গে দেখা করতে চান যে গুঞ্জনটি শুরু হয়েছে, সেটি কেন হবে, কি কারণের পিছনে আমরা জানি না। আর গত 6 জুন
ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে আমাদের প্রধান উপদেষ্টা যে ভাষণ দিলেন, সেই ভাষণে যে তিনি মন্তব্য করলেন, মানবিক করিডোর দেওয়ার বিষয়ে কোনো ধরনের কোনো আলোচনা কারোর সঙ্গে হয়নি এবং এই বিষয়টাকে তিনি গুজব বলে উড়িয়ে দিলেন, গুজবকারীদের তিনি প্রতিহতের ঘোষণা দিলেন। আমরা বিশ্বাস করতে চাই যে এরকম কিছু হচ্ছে না বা হবে না, কিন্তু সরকারের মধ্য থেকেই যে নানান ধরনের বিতর্কিত মন্তব্য এসেছে, পরস্পর বিরোধী বক্তব্য এসেছে, পররাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, প্রেস সেক্রেটারি, ইভেন আমাদের প্রধান উপদেষ্টা, সেই জায়গা থেকে আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আস্থা রাখতে পারি না, কোনোভাবেই না, সেটি রাখার কোনো অবকাশ নেই। আমরা ধরে নিলাম যে আমরা গুজবে বিশ্বাস করছি, আমরা আমাদের মধ্যে গুঞ্জন চালাচ্ছি। সেনাপ্রধান বা সেনাবাহিনী তো আর এসব গুঞ্জনে কান দেওয়ার কথা নয়। সেনাপ্রধান কেন একেবারে সুনির্দিষ্টভাবে বলবে যে নো ব্লাডি করিডোর? তার কাছে কি তথ্যের অভাব আছে? নিশ্চয়ই এমন কিছু হয়েছে এবং অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সেটি হুমকির, যে কারণে সেনাপ্রধান সেই কথাগুলো বলেছেন অফিসার্স অ্যাড্রেসে। যদিও 7 জুন থেকে, অর্থাৎ জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন 6 জুন আমাদের প্রধান উপদেষ্টা, তারপর থেকে করিডোর ইস্যুটি বেশ ধামাচাপা পড়ে গিয়েছিল। তারপরও আবার নতুন করে বিষয়টি আলোচনা এসেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে চীন সফরে যেতে চাচ্ছেন, এটিকে কেন্দ্র করে আবার তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানকে তিনি রিসিভ করলেন। যে বৈঠক হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে, তার পরবর্তী যে সংবাদ সম্মেলন, সেখানে তিনি সরকারের প্রতিনিধিত্ব করলেন। সেটি নিয়েও তো তুমুল বিতর্কের সৃষ্টি হলো এবং করিডোর বিষয়টি আবার ফিরে এলো আলোচনায়। তার কারণ এই করিডোর ইস্যুকে কেন্দ্র করে বিএনপি এর বিরোধিতা করেছিল এবং ডক্টর খলিলুর রহমান যে নিজে এখানে মুখ্য ভূমিকা পালন করছেন, তার পদত্যাগ দাবি করেছিলেন। তিনি বিদেশি নাগরিক, তিনি সহ আর 2 উপদেষ্টা, ছাত্র উপদেষ্টাদের তিনি বিএনপি পদত্যাগ দাবি করেছিল। সেই খলিলুর রহমান কিভাবে লন্ডনে গিয়ে এই ধরনের ভূমিকা অবতীর্ণ হন? যখন বিষয়টি নিয়ে নানান ধরনের সমালোচনা শুরু হলো, বিভিন্ন মহলে বিএনপিও সমালোচনার শিকার হলো, তারেক রহমান সমালোচনার শিকার হলেন। পরবর্তীতে এসে সোমবারই রাজধানীতে একটি অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি একটি মন্তব্য করেছেন সংবিধানের আলোকে এবং সরকার গঠনের আলোকে। তিনি বলছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং সাংবিধানিক বৈধতা রয়েছে। আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে এই সরকার গঠিত হয়েছে। সংবিধান যেভাবে বলছে তা হচ্ছে উপদেষ্টারা মন্ত্রীর মর্যাদা ভোগ করবেন এবং মন্ত্রী হওয়ার জন্য যেসব যোগ্যতা থাকতে হয় সেটা উপদেষ্টা মণ্ডলীকে মাথায় রাখতে বলবো। সেখানে কিন্তু বিদেশি নাগরিকত্বের বিষয়টি অনুমোদন করেনি এবং আরও অনেক বিষয় আছে, এটি তারা মনে করে দিয়েছে বিএনপি নেতারা। এবং ডক্টর খলিলুর রহমান, তার যে পাসপোর্ট, সেখানে নাকি তার নাম রয়েছে রজার রহমান। তার সহধর্মিণীয় মার্কিন নাগরিক, যিনি নিজে মার্কিন নাগরিক, যদিও তিনি বলেছেন যে এটি প্রমাণ করতে হবে। কারণ প্রমাণ কে করবে? তারা যদি প্রমাণ করতে দিতে না চান, কার সাধ্য আছে সেটি প্রমাণ করার? এই খলিলুর রহমানের উপরে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন অনেকাংশে নির্ভরশীল। ডক্টর খলিলুর রহমান তিনি 2 মাসের মাথায়, প্রথমে তিনি নিযুক্ত হলেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে। 2 মাসের মাথায় তিনি এতটাই আস্থাভাজন হয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদও বাগিয়ে নিতে পারলেন। এবং এই যে তুমুল বিতর্ক একের পর এক ডক্টর খলিলুর রহমানকে নিয়ে, তারপরে তার পদ এতটুকু নড়বড়ে হয়নি, বরং আবারও খলিলুর রহমান করিডোর ইস্যুতে বেশ জেগে উঠেছেন, এমনটাই গুঞ্জন রয়েছে বা শুরু হয়েছে। আমাদের যা কিছু আমরা দেখছি আমাদের চোখ দিয়ে, নিশ্চয়ই তার বাইরে অনেক কিছু ঘটছে। এই যে বলছিলাম যে বিশ্বাসহীনতার জায়গা থেকে, আস্থাহীনতার জায়গা থেকে, সরকারের উপর, প্রধান উপদেষ্টার উপর থেকে, এবং এইগুলো কিছু যে ঘটছে তা মোটামুটি নিশ্চিত করে বলা যায়।
লন্ডন বৈঠক, জামাত, ছাত্র জনতা চরমোনাইকে এক কাতারে ঠেলে দিচ্ছে। লন্ডন বৈঠকের পর বিএনপি এখন ইসলামপন্থী এবং ছাত্র জনতার কমন এনিমি হয়ে উঠছে। এই লন্ডন বৈঠক বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। বিএনপি ভেবেছিল এটা একটা সমঝোতা, এই সমঝোতার মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসবে, কিন্তু না, এই লন্ডন বৈঠক তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। অলরেডি গলার কাটা হয়েছে, আমি আলাদা বিশ্লেষণ আপনাদের শুনিয়েছি। তো দর্শক, একটা হচ্ছে যে সরকারের সাথে গলার কাটা হয়ে উঠবে, এই সমঝোতা টিকবে না। কিছুদিন পরেই বিএনপি ইউনূসকে গালাগালি শুরু করবে, অলরেডি মাঠে নেমেছে। ইউনূসের বিরুদ্ধে আপনারা দেখেছেন যে ইশরাক নগর ভবন দখল করেছে। লন্ডন বৈঠকে কার্যকর সমঝোতা হলে এ ধরনের ঘটনা ঘটতো না। আরো অনেক নানান ঘটনা ঘটছে। আমরা প্রত্যেকটা বিষয় আলাদাভাবে পিক করে আপনাদেরকে বাস্তবতা সহ বিশ্লেষণ শোনাবো। তো এই ইউনূস তারেক লন্ডন বৈঠকের আর একটা ডাইমেনশন হচ্ছে জামাত ছাত্র জনতাকে এক কাতারে ঠেলে দেওয়া। এখন দেখেন, জোট অথবা মিত্র কিসের ভিত্তিতে হয়? আদর্শের ভিত্তিতে হয় না। রাজনীতিতে আদর্শ কিছু না, আদর্শ দলের ইন্টারনাল বিষয়, কিন্তু ইন্টার পার্টি রিলেশনসে আদর্শ কাজ করে না। বর্তমান পৃথিবীর পলিটিক্স ডমিনেট করে রিয়ালিজম, আর রিয়ালিজমে আদর্শ বলতে কিছু নেই, ইন্টারেস্ট হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। যেমন একটা সহজ এক্সাম্পল দেখেন, কিছুদিন আগেও জামাতের আকীদা হচ্ছে মওদুদিবাদী আকীদা, জামাতের আকীদা ফেরকায়ে বাতেলা। এবং আপনারা এই থিওরি নিঃসন্দেহে শুনেছেন যে মওদুদি কাদিয়ানি ভাই ভাই, শয়তানের সাথে জোট করলো জামাত শিবিরের সাথে জোট করা যাবে না, নানান কথাবার্তা শুনেছেন না? এখন কেউ শুনেন জামাতের আকীদা খারাপ, ফেরকায়ে বাতেলা বা জামাতের এই সমস্যা সেই সমস্যা, এগুলো শুনেন? অথবা জামাতের লোকজনের কাছেও আপনারা শুনেছেন যে শিরক, পীর মুরিদি, অন্ধ অনুসরণ, তরিকতের নামে অন্ধ অনুসরণ, এই জিকির, বাসে ওঠা লাফানো, কত কিছু শুনেছেন। এখন আর এগুলো বলে না। আমি কিন্তু তখনই বলেছিলাম যে আসলে এগুলো কিছু না। যেমন জামাতের আকীদার ব্যাখ্যা আমি দিয়েছিলাম, জামাত ক্ষমতায় গেলে আকীদা শুদ্ধ হয়ে যায়, পাওয়ার হলে আকীদা এমনিতেই শুদ্ধ হয়ে যায়। এখানে কেতাব নিয়ে জবাব দেওয়ার কিছু নেই। আপনি পাওয়ার অর্জন করেন, দেখবেন যে আপনাকে আজকে যারা বাতিল আকীদার বলে, কালকে তারা সহি আকীদার হিসেবে গ্রহণ করবে, অথবা প্রশ্নই করবে এটা নিয়ে। ঠিক তদ্রূপ এনসিপি জামাত অথবা ছাত্র জনতা জামাত, ছাত্র জনতা ছাত্রদের বেশিরভাগ তো শিবির করে, কিন্তু তারপরও ছাত্র জনতার প্ল্যাটফর্ম হিসেবে এনসিপিকে আলাদা একটা স্থান আমরা দিতে চাই, কারণ যারা ছাত্র জনতা নেতৃত্বে ছিল তারা এখন এনসিপি করে। তো এনসিপি জামাত, তাদের মধ্যে আদর্শিক দূরত্ব, এনসিপির আদর্শের সাথে ইসলাম নেই। তারা ক্ষমতা আসার জন্য যে আদর্শ গ্রহণ করা দরকার সেটা করছে বা করবে। পশ্চিমাদের খুশি করার জন্য এলজিবিটি গ্রহণ করা বা এরকম নানান কিছু ওরা গ্রহণ করবে বা করছে, এটা আমরা বুঝি। এই জায়গাটা থেকে জামাতের সাথে সম আদর্শের দল বলা যায় না। এনসিপি হচ্ছে আর একটা বিএনপি বা আর একটা আওয়ামী লীগ, ফ্যাসিস্ট না, কিন্তু ইডিওলজিক্যালি। তো এই জায়গাটা থেকে আদর্শিক মিল জামাত এনসিপির মধ্যে নাই এবং হবে না, কিন্তু পরিস্থিতিগত মিল হয়ে যাবে। পরিস্থিতি এই দুই দলকে এক করবে, এক জায়গায় আনবে। এই যে দেখেছেন না কিছুদিন আগে এনসিপির ইনফ্যান্ট বাচ্চারা জামাতকে রাজাকার বলে, জামাতের ৭১-এর বিচার চায়, ৭১-এর জামাতের অবস্থান পরিষ্কার করতে চায়, বাচ্চা ছেলেরা। অথচ ওরা জানে যে জামাতের অবস্থান স্পষ্ট, জামাত হাজারবার তাদের অবস্থান ক্লারিফাই করেছে। এর মানে এনসিপি জামাতের মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু এখন আবার কাছাকাছি আসবে, পরিস্থিতি তাদেরকে কাছাকাছি নিয়ে আসবে, বিএনপি তাদেরকে এক কাতারে ঠেলে দিবে। রাজনীতি এমন, আওয়ামী লীগ জামাত একদম বিপরীতমুখী দল, কিন্তু পরিস্থিতি আওয়ামী লীগ জামাতকে এক কাতারে ঠেলে দিতে পারে। যদি এখন তো আওয়ামী লীগ পালিয়েছে, যদি না পালাতো। এটি রাজনীতি। এনসিপি জামাত আবার এক কাতারে আসবে বা আসতে বাধ্য। এনসিপি তাদের অস্তিত্বের জন্য জামাতের কাতারে আসবে, আবার জামাত তাদের ভালোর জন্য এনসিপিকে গ্রহণ করবে। এটা একটা বাস্তবতা হয়ে উঠতে পারে রাজনীতিতে। যেমন লন্ডন বৈঠকের ফলে এনসিপি জামাত চরমোনাই সবাই মনে করছে
যে এটা একটা সমঝোতা, বর্তমান সরকার ভার্সেস ভবিষ্যৎ সরকার। ওই বৈঠকে তারেক রহমান কেমনভাবে প্রেজেন্ট করা হয়েছে, অ্যাজ ইফ হি ইজ শিওরলি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এটা জামাত এনসিপি কেউই ভালোভাবে দেখছে না। ফেব্রুয়ারি নির্বাচন এটা জামাত আগে প্রস্তাব করলেও আসলে ফেব্রুয়ারির মধ্যে যে সংস্কার এবং বিচার সম্ভব নয়, জামাত যে কন্ডিশন দিয়েছে এটা জামাত জানে, যার ফলে লন্ডন বৈঠকের বিরোধিতা করছে জামাত এনসিপি। এবং বিএনপি জামাত এনসিপিকে কমন এনিমি হিসেবে গালাগালি শুরু করেছে। জামাতের বিরুদ্ধে শহীদুদ্দিন চৌধুরী এনি বক্তব্য দিয়েছে লন্ডন বৈঠকের এই ঘটনার রেশ ধরে। এছাড়া শামসুজ্জামান দুদু বলেছে, রুহুল কবির রিজভী তো একেবারে ৭১-এর সাথে রিলেট করে জামাতের বিরোধিতা করেছে এই লন্ডন বৈঠককে কেন্দ্র করে। আর এনসিপি জামাত চরমোনাই ধীরে ধীরে আরো কঠোর হচ্ছে যে কেন যৌথ বিবৃতি দেওয়া হলো, কি আলোচনা হয়েছে সব প্রকাশ করতে হবে। পীর সাহেব চরমোনাই স্পষ্ট করতে বলেছেন যে এতক্ষণ কি আলোচনা হয়েছে আপনাদের মধ্যে, ১.৫ ঘন্টা এর আগে আমির খসরু কিংবা আমির খসরু এবং খলিলুর রহমানের মধ্যে, এগুলো সব স্পষ্ট করেন না, গোপন আলোচনা হয়েছে, এই ধোঁয়াশা রাখা যাবে না। বিএনপির একটা বক্তব্য, কিছুদিন আগে ছেলেপেলে একটা দল করলো এনসিপি নামে। এই এনসিপি যা বলে জামাত ইসলামী তাই করে। এই পোলাপান কিছুদিন আগে বলেছিল নির্বাচন দরকার নেই, তখন জামাত ইসলামীও তাদের সাথে সুর মিলিয়ে বলছে নির্বাচন পরে হবে। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতা, অতটা পরিচিত না। এটা দ্বারা কি বোঝা গেল যে বিএনপি জামাত এনসিপিকে এক বোতলে রেখে ট্রিটমেন্ট দিচ্ছে। অতএব জামাত এনসিপির কাছাকাছি আসা এটা একটা অনিবার্য বাস্তবতা, বিএনপি ঠেলে দিবে। এখন প্রশ্ন হতে পারে যে এনসিপি জামাত দুই দলের এক দল যদি বিএনপির সাথে যায় তাহলে তো আর জামাত এনসিপির কাছাকাছি আসলো না। বিএনপির পক্ষ থেকে একটা প্রয়াস আছে, বিশেষ করে ফাহাম আব্দুল সালামদের একটা তৎপরতা, যে এনসিপিকে কোনো রকম বিএনপির জোট বানানো যায় কিনা, মিত্র বানানো যায় কিনা। এটা সম্ভব হবে না। এনসিপি বিএনপির সাথে বিরোধ হবে, এটা একদম বাস্তবতা। আর সেই বিরোধের জের ধরে জামাত এনসিপির কাছাকাছি আসবে, এটা আরেকদম বাস্তবতা। অতএব পরিস্থিতি জামাত এনসিপিকে কাছাকাছি নিয়ে আসবে এবং বিএনপির কমন এনিমি বানাবে। হ্যাঁ, মাঝে মাঝে উত্থান পতন হবে, মাঝে মাঝে এনসিপি জামাতকে গালাগালি করবে, আবার জামাত এনসিপিকে ধোলাই দিবে, জামাত এনসিপিকে টাকা পয়সা কোরবানির গোস্ত দেয়া, গাড়ি টাড়ি দেয়া কমিয়ে দিবে, রাইট। কিন্তু দর্শক, এটা ফর দি টাইম বিং হবে, কিন্তু দীর্ঘমেয়াদে বাংলাদেশের রাজনীতির যে গতি প্রকৃতি আওয়ামী লীগের অনুপস্থিতিতে, তাতে জামাত এনসিপি এক কাতারে বা এক অ্যালাইনমেন্টে জোট হোক বা না হোক থাকতে বাধ্য হবে। অ্যাটলিস্ট জামাত এনসিপির উভয়ের কমন এনিমি হবে বিএনপি, এই জায়গাটা নিশ্চিত হবে। লন্ডন বৈঠকের পর বিএনপি নেতারা এটা স্পষ্ট করে দিচ্ছে। আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই সম্ভাবনা এখনো খুবই প্রবল। মানে এই তারিখটা নির্ধারিত হবে আমরা জানি, কিন্তু সেটা শেষ পর্যন্ত হবে কিনা সংশয় আছে। আমি সংশয়ের কারণগুলো বিস্তারিতভাবে বলে যাব, কারণ এই ব্যাপারটা আমরা আমাদের মাঠে রাখা দরকার বলে মনে করি। কিন্তু এই ফেব্রুয়ারিতে সম্ভাবনা যখন তৈরি হয়েছে, তখন এক ধরনের ক্রেডিট ক্লেমিংয়ের চেষ্টা হয়েছে যে তাদের নির্ধারিত কিছু কিছু ব্যক্তি আছেন, তারা দাবি করছেন তাদের নির্ধারিত তারিখেই শেষ পর্যন্ত বিএনপিকে রাজি হতে হলো, এবং সেটাই শেষ পর্যন্ত ঘটল, ক্রেডিট ক্লেমিং। হঠাৎ মনে হলো ক্রেডিট তো খানিকটা আমিও ক্লেম করতে পারি। এই ভিডিও শেষে একটা ছোট্ট ক্লিপ আমি যুক্ত করেছি খালেদ মহিউদ্দিনের সাথে, ঠিকানায় খালেদ মহিউদ্দিন প্রোগ্রামে। আমার কাছে শেষে একদম স্পেসিফিকলি নির্বাচন কবে হবে সেটা জানতে চাওয়া হয়েছিল। স্পেসিফিকলি বলেছিলাম মিড অফ ফেব্রুয়ারি। এখন ভাবগতিক যা দেখা যাচ্ছে মিড অফ ফেব্রুয়ারিতে যাচ্ছে। সো আমারও কি ক্রেডিট ক্লেম করা উচিত যে আমি বলেছি তাই এটা এখানে হচ্ছে, আমি আগেই বলে দিয়েছি? তারও আগে আরেকটা এরকম ক্রেডিট ক্লেমিংয়ের কথা বলতে পারি। এটা নিয়ে অনেকে ফান করেন, আমাকে ব্যক্তিগতভাবে পরিচিত অনেকে বলেন আমার কাছে আমার জ্যোতিষের পেশা নেওয়া দরকার, আমার কাছে এসে টাকা পয়সা দিয়ে লোকজন এই সেবা নিতে পারে। কারণটা হচ্ছে ১ জানুয়ারি ভয়েস অফ আমেরিকাতে একটা ইন্টারভিউ পাবলিশড হয় আমার। সেখানে আমি ১ জানুয়ারি ৭ জানুয়ারি নির্বাচন, শেখ হাসিনার সেই নির্বাচন, আবিডাবি নির্বাচন, ১ তারিখে আমি বলেছিলাম যে এই সরকার ১ বছরের বেশি টিকতে পারবে না, বেশ কিছু হিসেব নিকেশ করে। সেটা ঘটলো। সুতরাং এখানেও বিরাট বিরাট ক্রেডিট ক্লেম করার জায়গা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে দুটোর কথা বললাম, আরও এরকম বেশ কিছু ধারণা, বেশ কিছু ভবিষ্যৎবাণী মিলে গেছে, এটা দেখাতেই পারি।
কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলো কি আদৌ ক্রেডিট ক্লেম করার কিছু, যে এটা হয়েছে বলেই এরকম হয়েছে, মানে আমি বলেছি বলেই শেখ হাসিনার পতন জুলাই অগাস্টে হয়েছে, ব্যাপারটা এরকম হতে পারে যে এটা দেখে টেখে সবাই উৎসাহিত হয়েছে, বিরাট সাহসী হয়ে মাঠে নেমে পতন করিয়ে দিয়েছে। শুড আই ডু দিস? না, এগুলো অর্থহীন। আমার এই অনুমান ভুল হতে পারতো। আমি কতগুলো, এটা ওয়াইল্ড গেস না, গুনে টুনে জ্যোতিষীগিরি করে করিনি, ওই ইন্টারভিউটার মধ্যে আছে কেন আমি সেটা মনে করেছি। এবং শুধু এটা এই দিন না, এর আগের 2-3 বছর থেকে আমি বারবার বাংলাদেশে তিউনিসিয়া মডেলের কিছু হবে এটা বলে যাচ্ছিলাম। কোনো একটা ইস্যু ধরে ক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে আসবে। এটা কোটা হয়েছে, আসলে এটা সরকারি চাকরি, হাসিনার অধীনে চাকরি পাওয়ার চেষ্টা ছিল প্রশাসন পুলিশে, মূলত সেটাকে আশ্রয় করে মানুষ নেমে গেছে, কারণ বারুদ জমে গিয়েছিল। এটা এবার না হলে অন্য কোনো ইস্যুতে এটা হতো, এটা আমি বিশ্বাস করতাম। এই বিশ্বাসের কথা আমি কয়েক বছর ধরে বলেছি, লিখেছি। যে বুয়াজিজির গল্প আমি বহুবার আমার ভিডিওতে বলেছি। ঠিক একইভাবে মিড অফ ফেব্রুয়ারি নির্বাচন নাও হতে পারতো, এটা আমি নানান ক্যালকুলেশন করে মনে হয়েছে, কারণ সরকারের ইগো আছে, সে ডিসেম্বরে করবে না, এপ্রিল আসলে গরম, সরকার এপ্রিল বলে ফেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে এসছে। এটা একটা খুব কঠিন বা কঠোর কোনো অ্যানালিসিসের প্রশ্নটা। আবার এর মানে এই না যে এটা করে, ওই যে বলছি যে ভারতের ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়া গেছে। ভারত ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল, মানে ভারত ডিসেম্বরে নির্বাচন করাতে পারলে তাতে যে জিতবে সেই দলকে দিয়ে বাংলাদেশকে কিনে ফেলতে পারবে, সেই দলের প্রধানকে আবার স্লেভ বানাতে পারবে শেখ হাসিনা। ফেব্রুয়ারি হলে সেটা পারবে না, নস্যাৎ করে দিলাম। হাস্যকর। বরং আমরা এভাবে বলবো, যারা সেনাপ্রধানকে ভারতের দোসর, ভারতের লোক বলেন, সেনাপ্রধানের তো প্রথম ইন্টারভিউতে তিনি 18 মাস বলেছিলেন। 18 মাস কিন্তু যদি হিসেব করি, অগাস্টে সরকার এসছে, ফেব্রুয়ারি কাভার করে, সো এটা ওই সীমার মধ্যে হচ্ছে, 18 মাস সীমার মধ্যে হচ্ছে। ডক্টর আসিফ নজরুল 1.5 বছরের কথা বলেছেন, আমি শুরুর দিকে যারা বলছিলেন তাদের কথা বলছি, তার এই বক্তব্যকে ডিফাই করেছেন। তিনিও আরেক বিরাট নাকি দালাল, তিনি এই সরকারকে শেষ করে দিয়েছেন, তার পদত্যাগ এবং তাকে সরানো ছাড়া বাংলাদেশ আর টিকবে না, এই আলাপ আমরা দীর্ঘদিন ধরে দেখেছি। তো তিনিও 1.5 বছর, এবং 1.5 বছরের মধ্যে হচ্ছেন, এপ্রিলে হলে অন্তত 1.5 বছরের ভাড়াটা কাটতো, কিন্তু সেটা হয় নাই, 1.5 বছরের মধ্যেই হচ্ছে নির্বাচন। ইভেন ফেব্রুয়ারি হচ্ছে বিএনপির এক্সপেক্টেড টাইমের চাইতে সামান্য 1 মাস বেশি। রাদার অন্যরা যেটা চেয়েছিলেন যত পেছানো যায় জুনে নিয়ে যাওয়া, আমি যাদের 5 বছরের খোয়াব আছে আমি তাদের কথা বলছি না, যাদের জুনে নিয়ে যাওয়া যায় তাদের কথা বলছি। তারাও যদি চিন্তা করেন তাদের দিক থেকে এটা অনেক অনেক দূরে হয়ে গেল। আমি আসলে মূলত যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের অনলাইন ক্যাম্পেইন এবং প্রোপাগান্ডাগুলো যেভাবে কাজ করে, মানে একটা ন্যারেটিভ এস্টাবলিশ, আমি ন্যারেটিভ ভুল বা সঠিক ইজ এ ডিফারেন্ট ডিবেট, বাট দেয়ার ওয়াজ এ ন্যারেটিভ যে ভারত এই নির্বাচনটাকে দ্রুত হওয়াতে চাচ্ছে, দ্রুত নির্বাচিত সরকার চায়, কারণ দ্রুত নির্বাচিত সরকার হলে, এবং সেটা বিএনপি আসবে, বিএনপির সাথে ভারতের আলোচনা হয়ে গেছে, বিএনপিকে কিনে ফেলা হয়েছে, বিএনপির যে জনাব সালাউদ্দিন সাহেব সম্পর্কে অকথ্য মিথ্যাচার হয়েছে, সেগুলো উনি আছেন, উনি তো অলরেডি ডিল ইজ ডান, আরও যারা আছে সবাইকে কিনে নেওয়া যাবে, তারপর আবার বাংলাদেশ ভারতের করদরাজ্য হয়ে যাবে। এই ন্যারেটিভ সত্য কি ভুল আমি সে তর্কে ঢুকছি না এইক্ষণ মুহূর্তে, কিন্তু আমি বলছি ন্যারেটিভের কনসিস্টেন্সি ইজ এ মাস্ট। এখন সেটা সরিয়ে রেখে ফেব্রুয়ারির ক্রেডিট ক্লেমিং শুরু হয়েছে, এই যে আমরা বলেছিলাম এখন ফেব্রুয়ারিতে নির্বাচন, সুতরাং আমরা জিতে গেছি। অথচ আমি সকালের ভিডিওতেই বলেছি, সত্যিকার অর্থে যদি এটা ভারতের ক্যাম্পেইন হয়ে থাকে, ভারতের চাওয়া হয়ে থাকে, এবং সেই চাওয়ায় যদি ডক্টর ইউনূস এবং বিএনপি তো চাইছিলই, বিএনপি তো ভারতের লোক, ডক্টর ইউনূসও যদি এটা রাজি হয়ে থাকেন, ইনফ্যাক্ট তাদের তো উচিত ডক্টর ইউনূস জুনের মধ্যেও রাজি না হওয়ানো, কারণ তারা মনে করছেন এটা ভারতের নির্বাচন, ভারত এটা চাইছে বলেনি, তারা যেটা চাইছিলেন 5 বছর, সেই 5 বছরের জন্য তারা রাস্তায় নেমে যাওয়া উচিত ছিল। তাদের তো নাকি বিরাট মোবিলাইজ করার ক্ষমতা আছে, এবং জনগণ নির্বাচন চায় না। ডক্টর ইউনূস ঈদের নামাজ পড়তে গেলে 5 বছর বলে কিছু লোকজনকে শাউট করতে দেখানো হয়, টেকে ঢুকে এনে। আর যেটা যদি বিরাট থাকে মাঠে, তারা নেমে পড়তে পারেন। ডক্টর ইউনূসকে 5 বছর চাই বলে ক্যাম্পেইন করে 15-20 জন মাঝে মাঝে নামে, তাতে বোঝা যায় আসলে তাদের অবস্থাটা কী। হোয়াট এভার ইট ইজ, তারা যদি বিশ্বাস করেন এটা যদি সঠিক হয়, তাদের এই ফাইটটা কন্টিনিউ করা দরকার। এই কথাটা আমি বারবার বলছি এই কারণে, আমরা যেন আসলে সত্যিকার অর্থে মানে যে কোনো ক্যাম্পেইন যে যা বলছে, যা করছেন, সেটার উদ্দেশ্য সম্পর্কে ওয়াকিবহাল থাকি। আমি ভুল হতে পারি, কিন্তু আমি যেন আমার ক্যাম্পেইনে অনেস্ট থাকি, দ্যাটস ইম্পর্টেন্ট। আমি আমার ক্ষেত্রে এটা বলি, আমি যা বলেছি, যা করছি, আমি শতভাগ সঠিক কাজ করছি,
কোনো একদিন সেটা মনে নাও হতে পারে, আবার আপনাদের অনেকের কাছে আমি ভুল করছি বলে মনে হতে পারে, কোনো একদিন মনে হতে পারে আমি সঠিক ছিলাম। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, আবার দিই। ১/১১ যখন আসে তখন এই দেশের এডুকেটেড মিডল ক্লাস বিশেষ করে কি অসাধারণ খুশি হয়ে গিয়েছিল, সবাই দেশের প্রায় সবাই খুব খুশি হয়েছে। আমি তখন অত্যন্ত অজনপ্রিয় একটা অবস্থান নিয়েছিলেন সেই মুহূর্তে জনাব নুরুল কবির। আমি অনেককে নুরুল কবিরের সমালোচনা করতে দেখেছি আমার সামনে, যে এই ভদ্রলোক দেশের কোনো ভালো চায় না, এই যে ভালো করছে এই সরকারটা এসে এই সরকারকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। নুরুল কবিরকে একটা পর্যায়ে টিভিতেই আনা বন্ধ করে দেওয়া হয়েছিল, সম্ভবত টিভি চ্যানেলগুলোকে চাপ দিয়ে, কিন্তু উনি সেই মুহূর্তে সাহস করে অজনপ্রিয় হয়ে, নুরুল কবির দুর্দান্ত জনপ্রিয় টকার ছিলেন, এখনও আছেন, আর সেই সময় অসাধারণ জনপ্রিয় সবার কাছে। সেই সময় টকারের সংখ্যাও অনেক বেশি ছিল না, অল্পের মধ্যেই মানুষটা সবার এত এত প্রিয় মানুষ, এই মানুষ অপ্রিয় হয়ে যাচ্ছিলেন, কিন্তু উনি ঝুঁকি নিয়ে কাজগুলো করেছেন। পরবর্তীতে প্রমাণিত হলো জনাব নুরুল কবিরই সঠিক ছিলেন। সেজন্যই আমার কোনো কথা আপনাদের এখন ভুল মনে হতে পারে, কারো যদি অবশ্য মতলববাজি না থাকে, কারণ মতলববাজি আছে আমার এখানে, যারা অনেকে মন্তব্য করেন মতলববাজি হচ্ছে এই ক্ষমতাকে এক্সটেন্ড করে যতদূর নেওয়া যায় তাতে তাদের সুবিধা আছে। এর বাইরে যারা মনে করছেন, যারা সহিভাবেই মনে করছেন ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকলে সবচেয়ে ভালো হবে, সহিভাবে কেউ ভাবেন, আমি ব্যক্তিগতভাবে দেখেছি যাদের কোনো ইন্টারেস্ট নেই, তারাও আশা করি কোনো একদিন তাদের ভুল বুঝবেন। আর আমি যদি কখনো ভুল বুঝে থাকি, আমি ভবিষ্যতে আমি নিশ্চিতভাবেই সেটার জন্য অ্যাপোলোজাইজ করব। তবে আমি বিশ্বাস করি আমি যে অবস্থানটা নিয়েছি এটা সঠিক থাকবে। আর যে কথা বলেছিলাম সেই ভিডিওটা, যেখানে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, মিড ফেব্রুয়ারি, নতুন রাজনৈতিক দল এনসিপি সম্ভবত রাজনৈতিকভাবে বড় বিপদের মধ্যেই পড়তে যাচ্ছে। তাদের নেতাকর্মীদের একের পর এক অপকর্ম ফাঁস হচ্ছে, কখনো দুর্নীতির বেড়াজলে জড়িয়ে পড়ছেন তারা, কখনো মব, কখনো গাড়ির শোডাউন, কখনো দামি গাড়ি ব্যবহার করা, কখনো বিভিন্ন রকমের তদবির বাণিজ্য করা, নানা রকমের অভিযোগ উঠছে এনসিপি নেতাদের বিরুদ্ধে। ঢাকাতে যেমন কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তেমনি ঢাকার বাইরেও বিভিন্ন পর্যায়ের নেতারা বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন। সেনাবাহিনীর কাছে, পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার ঘটনাও ঘটছে। সর্বশেষ যেটা ঘটলো সেটা বোধহয় এনসিপির রাজনীতির কপালে শেষ পেরেকটা ঠোকার মতো ঘটনাই ঘটল। এনসিপির যুগ্ম সদস্য সচিব সরোয়ার তুষার, তার একটি অডিও ফাঁস হয়েছে এবং তার দলেরই অন্য এক নারী নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অডিও ফাঁস হয়েছে। সেটা নিয়ে একেবারে বিশ্রী কর্মকাণ্ড যে শুরু হয়েছে সেগুলো আপনারা ইতিমধ্যেই হয়তো জেনে গেছেন। এই মুহূর্তে এনসিপি কি করবে? এনসিপির টপ লিডারদের, এনসিপির কখনো কখনো মুখপাত্রের ভূমিকাও পালন করেন এই সরোয়ার তুষার। সর্বশেষ যে বিএনপির নেতার সঙ্গে লন্ডনে প্রফেসর ইউনূসের বৈঠক, সেই বৈঠকের প্রতিবাদ জানিয়ে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানেও মুখ্য স্পিকারের ভূমিকা তিনি পালন করেছেন, তিনিই কথা বলেছেন এনসিপির পক্ষে। এনসিপির স্পোকম্যানের ভূমিকায় বেশিরভাগ সময়ই তাকেই দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন বিষয়ে। ঠিক সেই সময় সরোয়ার তুষার, তাকে কেন্দ্র করে এরকম একটা বিতর্ক এবং অডিও ছড়িয়ে পড়ার পরে যে নেত্রীর সঙ্গে অডিও ছড়িয়ে পড়েছে সেই নেত্রীকে তিনি আবার ফোন দিয়েছিলেন। ফোন দিয়ে সেখানে আবার কি কথা হয়েছে, কি বলতে বলেছেন সেটা পর্যন্ত ফাঁস হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে এটার পেছনে বড় ধরনের একটা গ্রুপ কাজ করছে এবং সেটা হতে পারে এনসিপির ভেতরেই নেতৃত্বের দ্বন্দ্ব তৈরি হয়েছে। সেই কারণেই একজন আরেকজনকে বিপদে ফেলার নানা রকমের কর্মকাণ্ড করছে। এনসিপি যখন নিবন্ধনই পায়নি, নিবন্ধনের আবেদন পর্যন্ত করেনি, ঠিক সেই সময় রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যখন আলোচনা হচ্ছে তাদের, মাঝখানে প্রফেসর ইউনূস বিএনপির দিকে ঝুঁকে পড়ছেন, এরকম সমালোচনা তাদেরকে করতে শোনা গেছে। তার মানে এনসিপি অভিভাবকহীন হয়ে পড়ছে। প্রফেসর ইউনূসের শীতল হাতের স্পর্শ, হাতের ছায়া, বটবৃক্ষের ছায়া তারা হারিয়ে ফেলছে, এরকম আলোচনা যখন চলছিল, ঠিক সেই সময় সরোয়ার তুষারকে নিয়ে এই ধরনের একটা খবর তাদেরকে বড় ধরনের বিপদেই ফেলবে। কি করবে এখন এনসিপি? সরোয়ার তুষারকে দল থেকে বহিষ্কার করবে, নাকি একটা লোক দেখানো, কারণ দর্শানো নোটিশ দিয়ে তারপরে আবার সেটাকে সেই কারণ দর্শানো নোটিশ উইথড্র করে নেওয়া হবে? এর আগে আমরা হান্নান মাসুদের বেলায় যেটা
দেখেছিলাম। কি হবে সেই আলোচনাই করবে এই ভিডিওতে। বলছিলাম এনসিপি নেতা সরোয়ার তুষারের কথা। তার ব্যাপারে গণমাধ্যমে খবরও হয়েছে, প্রায় সবগুলো গণমাধ্যমে এই ব্যাপারে খবর হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়েছে তার যে নারী নেত্রীর সঙ্গে অডিও, সেই অডিও ফাঁস। সেখানেই সেই নারী নেত্রীকে কুপ্রস্তাব দিচ্ছেন সেরকমটা শোনা যায়, এবং জঘন্য ধরনের কুপ্রস্তাব। তারপরে যখন সেই নারী নেত্রী আবার তাকে প্রোটেস্ট করলেন, তখন তিনি অন্যভাবে বোঝাতে চাইলেন আসো দেখা করি। নারী নেত্রী আবার জিজ্ঞাসা করলেন কী জন্য দেখা করব, যে প্রস্তাব তুমি দিলে সেই জন্য দেখা করব নাকি, না এমনি দেখা করি। এরকম নানা রকমের খবর এই অডিওতে আমরা দেখলাম। কিন্তু সেই অডিওতে, যে অডিও ভাইরাল হয়েছে, সেই অডিওতে নারী নেত্রীকে তুমি সম্বোধন করলেও এই অডিও ভাইরাল হওয়ার পরে ওই নারী নেত্রীকে সরোয়ার তুষার আবারও ফোন দেন। সেই ফোন দেওয়াতে তখন আবার সেই নারী নেত্রীকে আমরা দেখলাম যে আপনি করছেন। এই কাজটা, এই অডিও ফাঁসের ঘটনাটা যাদের মাধ্যমে ঘটেছে তারা সাংবাদিক, দুইজনই সাংবাদিক, জাওয়াদ নির্ঝর এবং বিদেশে থাকা সাংবাদিক নাজমুস সাকিব। এই দুজন এই কাণ্ডটি করেছেন, এমনটা সেই অডিওর যে ভিডিও ক্লিপিং, সেই ক্লিপিংয়ে লেখাও আছে যে লিকড বাই জাওয়াদ নির্ঝর অ্যান্ড নাজমুস সাকিব। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এটা তারা খুবই কনফিডেন্ট এই কারণেই তারা ব্যাপারটা লিক করেছে। বলা হচ্ছে যে অনেক দীর্ঘ একটা অডিও, সেই দীর্ঘ অডিও থেকে চুম্বক অংশ তারা প্রকাশ করেছে, বাকি অডিও তাদের হাতে রয়েছে। কিন্তু সরোয়ার তুষার কি বলছেন? এখন পর্যন্ত সরোয়ার তুষারের কোনো বক্তব্য কিংবা এনসিপির কোনো বক্তব্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেটেও এই ভিডিও যখন আমরা করছি তখন পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম যেভাবে খবর করেছে, কালের কণ্ঠের খবরটার কথা বলি। কালের কণ্ঠের এই খবরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে, নেত্রীকে কুপ্রস্তাব, এনসিপি নেতা তুষারের, অডিও ফাঁস করলেন নির্ঝর। সেখানেই বলা হচ্ছে যে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর। ওই নেত্রীর সঙ্গে কথোপকথনের একটি অডিও ফাঁস করেছেন তিনি। অডিওটি 47 মিনিটের, তবে 3 মিনিট 50 সেকেন্ডের অডিও নিজের ফেসবুকে প্রকাশ করেছেন। জাওয়াদ নির্ঝর তার ফেসবুকে অডিও ফাঁস করে লিখেছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার তার দলের নারী কর্মীকে কুপ্রস্তাব দিচ্ছে, গভীর রাতে মেয়েদের ছবি চাই। ওই নারীর সঙ্গে তার 47 মিনিটের কথোপকথনের চুম্বক অংশ দেওয়া হলো। গোটা অডিও নিচের লিঙ্কে রয়েছে। পরবর্তী সময়ে এক পোস্টে নির্ঝর সরোয়ার তুষারকে দল থেকে বহিষ্কারের দাবিও জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব বলেছি আমি ভুল করে, যুগ্ম আহ্বায়ক তিনি। সরোয়ার তুষারকে দল থেকে বহিষ্কার করা হোক। জাতীয় নাগরিক পার্টি পার্টিতে আদৌ নারীরা নিরাপদ কিনা সেই প্রশ্নও সেখানে তোলা হয়েছে। এই স্ক্রিনশট যখন, এই অডিও যখন ভাইরাল হয়েছে, তখন আমরা দেখলাম যে আরও একটি অডিও, এই অডিও ভাইরাল হওয়ার পরে আরও একটি অডিও প্রকাশিত হয়েছে। সেই অডিওতে শোনা যাচ্ছে যে নেত্রীর অডিও, যে নেত্রীর সঙ্গে তিনি ওই কথা বলেছিলেন এবং যে নেত্রীকে কুপ্রস্তাব দিয়েছিলেন, সেই নেত্রীর নাম এবং ছবি প্রকাশ করা হয়নি। ছবির উপরে টেপ মেরে দেওয়া হয়েছে যেন নারী যেহেতু তার পরিচয়টা গোপন থাকে। কিন্তু ওই নারীকে আবার তিনি সরোয়ার তুষার ফোন দিলেন এবং ফোন দিয়ে সেখানে তাকে বলতে শোনা গেল যে এটা আপনি কি করলেন। ওই নেত্রী অস্বীকার করেছেন যে না আমি এটা করিনি, তুমি বিশ্বাস করো এটা আমি করিনি। তুমি যেদিন এই ঘটনাটা তো রোজার মধ্যে, সেই নেত্রীকে বলতে শোনা গেল যে এই ঘটনাটা তো রোজার মধ্যেকার ঘটনা, আমি যদি এই অডিও ফাঁস করতাম তাহলে তো রোজার মধ্যেই করতাম, এত দেরি হতো না। কে করলো, কিভাবে করলো আমি জানি না, এখন আমি কি করব আমি বুঝতে পারছি না। সরোয়ার তুষার তখন যেটা করলেন সেটা হচ্ছে যে নিজেকে বাঁচাতে তিনি দায় চাপানোর চেষ্টা করলেন গোয়েন্দা সংস্থা এবং উত্তর পাড়ার উপরে। তিনি একেবারে সরাসরি সেই
অডিওতে বলতে শোনা গেল যে এটা নিশ্চিত করে উত্তরপাড়ার কাজ, এটা গোয়েন্দা সংস্থা, এবং তিনি সেখানে ডিজিএফআই এর নাম পর্যন্ত উচ্চারণ করেছেন। এই যে নিজের অপরাধ ঢাকতে সেনাবাহিনীকে জড়িত করা, সেনাবাহিনীকে অভিযুক্ত করা, এই টেন্ডেন্সি এনসিপির নেতাদের কোনোভাবেই আসলে রোখা যাচ্ছে না। তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না কেন, সেটা একটা বড় বিষয়। সরোয়ার তুষার বাংলাদেশের রাজনীতিতে কি এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠলেন সম্প্রতি যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সেনাবাহিনী কিংবা বড় বড় গোয়েন্দা সংস্থা? সেই প্রশ্নটা কিন্তু সামনে এসেই যায়। নাকি তাদের একটা টেন্ডেন্সি যে কোনোভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করা যায় কিভাবে, সেটা এক ধরনের তাদের মিলিত সিদ্ধান্ত কিনা, সেই ব্যাপারেও প্রশ্ন করলে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। তিনি যখন সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাইলেন এই ব্যাপারে যে তার এই অডিও ফাঁসের পেছনে উত্তরপাড়ার ভূমিকা থাকতে পারে এবং গোয়েন্দা সংস্থার কথা বললেন, গোয়েন্দা সংস্থার নাম বললেন, তখন প্রশ্ন আসেই যে গোয়েন্দা সংস্থা তার বিরুদ্ধে এই ধরনের কাজ কেন করবে? জাওয়াদ সারোয়ার যেটা দাবি করছেন ফেসবুক স্ট্যাটাসে, তিনি দাবি করেছেন যে তার এই অডিওর সোর্স যিনি ওই নেত্রী, সেই নেত্রী না, অন্য কোনো জায়গাও না, তার এই অডিও সোর্স এনসিপির ভেতরেরই কেউ একজন। অর্থাৎ যিনি এই অডিও লিক করেছেন, তিনি যেখানে পরিষ্কার করে দিয়েছেন যে এনসিপির ভেতর থেকেই তিনি অডিও পেয়েছেন এবং এনসিপির ভেতরের কেউ তাকে অডিও সরবরাহ করেছে। তখন সরোয়ার তুষার নিজেকে বাঁচাতে কেন সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করলেন, সেই প্রশ্ন আসে। আবার এই নেত্রীকে তিনি শিখিয়ে দিচ্ছেন যে তুমি একটা স্ট্যাটাস দাও যে এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই, আমি কোনো অভিযোগ করিনি, এটা মন গড়া বানোয়াট একটা ব্যাপার, এটা আমার ব্যক্তিগত বিষয়, এই ব্যাপারে যেহেতু আমি কোনো অভিযোগ করিনি সেহেতু এই ব্যাপারগুলো তার সম্মানহানির জন্য ঘটানো হচ্ছে, এরকম একটা স্ট্যাটাস। তুমি না, আপনি একটা স্ট্যাটাস দেন, এইভাবে বলতে শোনা গেল তাকে। পরের কথোপকথনে তাকে আপনি করতে শোনা গেছে এবং সেই নেত্রী পরবর্তীতে বলেছেন যে যিনি এই অডিও ফাঁস করেছেন তিনি তো আমার নাম বলেননি, আমার ছবিও প্রকাশ করেননি। তো আমি নিজে থেকে যদি স্ট্যাটাস দিতে চাই, নিজে থেকে যদি স্ট্যাটাস দিই, তাহলে তো আমার নামটা প্রচার হয়ে যাবে, তখন আমাকে নিয়ে ট্রল শুরু হবে, আমাকে নিয়ে লেখালেখি শুরু হবে। সেটা কি উচিত হবে? আমার মনে হয় যে তুমি এক কাজ করো তুষার, তুমি একটা কাজ করো যে যারা এটা প্রকাশ করেছে তাদের সঙ্গে কথা বলো, তাদেরকে বলো যে কোন নেত্রী সম্পর্কে আপনারা এই অভিযোগ করছেন সেই নেত্রীর নাম প্রকাশ করেন। তারা যদি নাম প্রকাশ করে ফেলে তখন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলবো যে না, এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। এই হচ্ছে মোটা দাগে ঘটনা। এই মোটা দাগে ঘটনার মধ্যে সরোয়ার তুষারের পরের অডিওটা যেটা আমরা শুনলাম, সেখানে এক ধরনের স্বীকারোক্তি, সরোয়ার তুষারের এক ধরনের স্বীকারোক্তি যে ওই নারীকে, ওই নেত্রীকে তিনি বাজে প্রস্তাব দিয়েছিলেন এবং তার সঙ্গে যাওয়ার অফার করেছিলেন। সেটাতেই সেই নেত্রী খেপে গিয়েছিলেন যে তোমার কাছ থেকে তুষার এগুলো আশা করি নাই। তখন তুষার অন্যভাবে ব্যাপারটাকে ঢাকতে চেয়েছেন, না আমি ওইটা মিন করিনি, আমার যাকে ভালো লাগে আমার তার সব কিছু দেখতে ইচ্ছা করে বলেই আমি ছবি চেয়েছি, এরকম নানাভাবে কথা পাশ কাটানোর চেষ্টা করেছেন। এখন ব্যাপার হচ্ছে যে এই যে কেলেঙ্কারির ঘটনাটা ফাঁস হলো, এটাতে দুইটা কথা। একটা হচ্ছে যে এটা তো সরোয়ার তুষারের ব্যক্তিগত জীবন, তার ব্যক্তিগত জীবনকে কি আমরা রাজনীতির সঙ্গে জড়াবো? এটা একটা নৈতিক প্রশ্ন আসলে, যে প্রত্যেকেরই তো ব্যক্তিগত জীবন থাকে, সেই ব্যক্তিগত জীবনকে আমরা রাজনীতির সঙ্গে জড়াবো কিনা, কিংবা যিনি ভিকটিম, যে নারী নেত্রী, তিনি যতক্ষণ না পর্যন্ত অভিযোগ করছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই ব্যক্তিগত আলাপনটাকে ক্রাইমের পর্যায়ে নিয়ে যাওয়া যায় কিনা, এই প্রশ্ন যেমন আসে, আবার তেমনি নৈতিক স্খলনের দায়ে যখন আমরা তাদের মুখ থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনছি, ঠিক সেই সময়ে তাদেরই নৈতিক স্খলনের দায়ে এনসিপি দল হিসেবে এরকম নেতা নেত্রীদেরকে বহিষ্কার করবে কিনা, বাদ দিয়ে দেবে কিনা, এনসিপি নানা রকমের এনসিপির নেতারা নানাভাবে বিতর্কিত হচ্ছে, নানা অপকর্মে জড়িয়ে পড়ছে, এরকম আমরা অভিযোগ শুনছি।
একের পর এক এই অভিযোগ আসার কারণে দল হিসেবে এনসিপির আসলে ভিত্তিমূলে অনেক বারবার আঘাত লাগছে, ভিত্তিমূলটা আসলে নড়ে উঠছে। সেই ক্ষেত্রে এনসিপি যদি আগামীর পথে সুন্দরভাবে এগোতে চায়, আমার মনে হয় যে এই ব্যাপারে হয়তো তারা কঠিন সিদ্ধান্তের দিকে যেতে পারে, আবার কঠিন সিদ্ধান্তের দিকে নাও যেতে পারে, কারণ সরোয়ার তুষার তাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ, বলা যায় যে প্রধান যে 4-5 জন নেতা, সেই প্রধান 4-5 জন নেতার একজন সরোয়ার তুষার, তার বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা এনসিপি নেবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ থাকারও কারণ রয়েছে। তবে আবারও বলি যে এটা তাদের ব্যক্তিগত বিষয়কে রাজনীতির সঙ্গে জড়ানো উচিত কিনা সেই নৈতিক প্রশ্নও কিন্তু সামনে আসবে। তবে সরোয়ার তুষার যে কাজটা করেছেন, নিজেকে বাঁচাতে ওই নেত্রীকে কৌশল শেখাতে গিয়ে যেভাবে তিনি উত্তরপাড়া এবং গোয়েন্দা সংস্থার নাম উল্লেখ করে, উত্তরপাড়া বলতেই আমরা খুব সহজভাবে সেনাবাহিনীকে বুঝি, সেই সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করলেন, সেই কাজটা তিনি কোনোভাবেই ঠিক করেননি। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন। জামাত চরমোনাই এনসিপি কেন তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে সমালোচনা করছেন? এই সমালোচনার জবাব নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত চরমোনাই এবং এনসিপির সমালোচনার কারণ নিয়ে অনেকেই প্রশ্ন রেখেছেন আমার কাছে, কি কারণে তারা এখন তারেক রহমান আর ডক্টর ইউনূসের বৈঠক মেনে নিতে পারছেন না। ডক্টর ইউনূস আর তারেক রহমানের মাঝে কি এমন কোনো কন্ট্যাক্ট হয়ে গেল যেই কন্ট্যাক্টের মাঝে আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন আর ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হবেন? এই কথাটার যদি গভীরতায় আমি যাই তাহলে আমি দেখতে পাই যে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনীতিবিদদের উপরে, যে উনি একজন বড় রাজনীতিবিদ, সেইটারই একটা বহিঃপ্রকাশ। ডক্টর ইউনূস এই খেলাটাই খেলতে চাচ্ছেন, যেই খেলাটা হবে ভারতের বিরুদ্ধে সব কয়টা রাজনৈতিক দল ঐক্যমতে এক প্ল্যাটফর্মে আসবে। আর ঐক্যমত কমিশনের যে রিপোর্টটা তৈরি করছে, যেখানে জুলাই সনদ তৈরি হবে, সেই সনদে সাক্ষ্য দিতে যাতে করে কেউ পিছিয়ে পা না হয়। 1000 বছরের জন্য বাংলাদেশকে যেন ভারত মুক্ত করা যায়। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবে না, 100 বছর পরে যেই তরুণ জন্ম নিবে সেই তরুণ জানি বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি বাংলাদেশে এসেছিল, আর তিনি আমাদেরকে একটি ঐক্যমতের প্ল্যাটফর্মে নিয়েছিলেন, যেই প্ল্যাটফর্মটি থেকে আমরা ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে বাঁচাতে পারছি। ওই দূরদর্শিকতা মাথায় নিয়ে ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠকে বসেছেন। আর বেগম খালেদা জিয়ার সর্বশেষ জীবনের শেষ মুহূর্তে এসে তার 2টি সন্তানের ভিতরে একটি সন্তান লন্ডনে থাকে আর তিনি থাকেন বাংলাদেশে, তাই চাচ্ছেন অন্তত সন্তানটি দেশে ফিরে। রাজনীতির মাঠে অন্তত তারেক রহমান বিএনপির হাল ধরেছে, এটা যেন ওনার জীবন দশায় দেখে যেতে পারেন, কারণ বিএনপির হাল এখন 50% আছে তারেক রহমানের হাতে, আর 50% আছে ভারতীয় গোয়েন্দাদের হাতে। ভারতীয় গোয়েন্দারা বিএনপির ঘাড়ে, বিএনপির সিনিয়রদের ঘাড়ে যেভাবে চেপেছে, জুনিয়রদের ঘাড়ে ভারত চাপতে পারে নাই। মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকে ভারত নিতে পারে নাই, কিন্তু ভারত নিয়ে গিয়েছে বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কিছু মাথা। সেই মাথা নিয়ে এর আগে একটি ভিডিওতে আমি কথা বলেছি। তো আজকে আমি বলতে চাচ্ছি যে বিএনপি যে 50% ভারতীয় হয়ে গিয়েছেন, আর জিয়া পরিবার 50% ভারত বিরোধী হয়ে আছেন, সেটাকে একটা সমাধান করার জন্য ডক্টর ইউনূস আর বেগম খালেদা জিয়ার প্ল্যানে আজকে জামাত, এনসিপি বা চরমোনাই মনে করতে পারে যে মনে হয় তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে, সেই শর্ত মেনে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি যদি এটার সমালোচনা না করে আলোচনা করি তাহলে আমিও দেখতে পারবো যে জামাতের আমির হলেন আরেক দূরদর্শী রাজনীতিবিদ। সেই দূরদর্শী রাজনীতিবিদও রাজনীতির মাঠে একটি
ট্রাম্প কার্ড হিসাবে নিয়েছেন এই বিষয়টা নিয়েছেন যে জামাতের সাথে এখন এনসিপি, চরমোনাই, ইসলামিক অন্যান্য দলগুলার একটা ঐক্য হওয়ার খুব ধারে কাছে অবস্থান করছে। বিএনপির সাথেও 12 দলীয় জোট নামক একটি জোট আছেন। তো তাহলে বিএনপি একটি ভারত বিরোধী প্ল্যাটফর্ম শক্তিশালী হচ্ছে, আরেকটি ভারত বিরোধী প্ল্যাটফর্ম হচ্ছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে। তাই দুটেই যদি দল হয় বাংলাদেশে, তাহলে একটি দল যত ভালো কাজই করবে, আরেকটি দল যদি এটার সমালোচনা না করে, তাহলে বাংলাদেশের রাজনীতির মাঠে রাজনীতি করবে কি নিয়ে? তারা রাজনীতি কি করবে এখন আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়ে, নাকি তারা নিজেরাই একে অপরকে বিরোধী দল বানিয়ে একটি বিশ্বকাপের ফুটবল খেলার জন্য যেরকম আপনি আমি অপেক্ষায় থাকি, আগামী নির্বাচনটাও তো আমাদের ভিতরে ঈদের আমেজ বা একটা কম্পিটিশনমূলক নির্বাচন আপনি আমি সবাই চাই। আর কম্পিটিশন চাইলেই তো আমাদেরকে নিজেদের ভিতরে দুইটা গ্রুপ তৈরি হতে হবে। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গন আছে, বিশ্ববাসী আছে, সবাই তো দেখতে হবে। বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে, যেই নির্বাচনে ছিল স্বতঃস্ফূর্ত ভোটারদের উপস্থিতি, দুইটি দলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বেশি ভোটার 26-এর নির্বাচনে অংশগ্রহণ করবে, কারণ 26-এর নির্বাচনে তরুণদেরকে নিয়ে এখন ভাবছে এনসিপি। 16 বছরের তরুণ তরুণীদেরকে ভোটাধিকার দিতে হবে বলছে এনসিপি। যদিও এই বিষয়ে জামাত বা এই বিষয়ে বিএনপির মতো বড় দল নীরবতা পালন করছে অথবা বিরোধিতাও করতে পারে বিএনপি। জামাত হয়তোবা নীরবতাই পালন করবে সর্বশেষ দিন পর্যন্ত, কিন্তু এনসিপির এই দাবির কাছে বিএনপির সাথে একটা কন্ট্রাডিকশন তৈরি হবে নির্বাচনের আগে। আর সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস বসবেন মাঝখানে সলিউশন করার জন্য, যে ছাত্রদের দাবি 24 সালের যোদ্ধাদের দাবি পূরণের পক্ষেই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান নির্বাচন কমিশনরা বাধ্য হবেন আসতে। আর এই 16 বছরের তরুণ তরুণীরা যদি ভোটার হয়ে তাহলে বাংলাদেশে যেই হিসাব নিকাশ আমরা এখন করছি নির্বাচনের পরের রেজাল্ট, এটা উল্টিয়ে যেতে পারে, ওইটা বদলিয়ে যেতে পারে। গতকাল একটি পারিবারিক অনুষ্ঠানে আমি ছিলাম, সেখানে বেশ কিছু বিজ্ঞ ব্যক্তিবর্গ ছিলেন, এর মধ্যে বেশিরভাগ ভাইয়েরা ছিলেন বিএনপির মনা এবং বিএনপির রাজনীতিতে তারা বিদেশে অবস্থান করেছেন, রেখেছেন এবং ছাত্র জীবনে অনেকে ছাত্রদল করেছেন। এই মনা মানুষগুলার মাঝখানে আমারে জিজ্ঞাসা করলেন, মাসুক ভাই আপনার প্রেডিকশন কি আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসতে পারে? যেহেতু আপনি সবসময় প্রেডিকশন করেন, তাহলে আজকে একটু আমাদের ঘরোয়াভাবে আমাদেরকে একটু জানালে আমরা একটু তৃপ্তি পাবো, আমরা একটু বুঝতে পারবো যে আগামী নির্বাচনে কোন দিকে সরকার গঠন হচ্ছে। তো আমি নিজেকে যেভাবে চিন্তা করি, সেই চিন্তা থেকে আমার রিয়েলিটিটাই প্রকাশ করলাম যে আগামী নির্বাচনে 180 সিট পেয়ে বিএনপি সরকার গঠন করবে, আর 120 সিট পেয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হবে। আর প্ল্যাটফর্ম হবে মাত্র 2টা। সবারই কথা ছিল যে প্ল্যাটফর্ম হবে 2টা, একটা হবে বিএনপির নেতৃত্বে, আরেকটা হবে জামাতের নেতৃত্বে। একটা হবে তারেক রহমানের নেতৃত্বে, আরেকটা হবে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে। তাহলে মোহামেডান আবুহানি অথবা আর্জেন্টিনা ব্রাজিলের মতো খেলাটা জমবে। এই আর্জেন্টিনা ব্রাজিলের মতো খেলাটা জমানোর জন্য এই 2টা প্ল্যাটফর্ম লাগবে। আমার প্রেডিকশনের পরে দেখা গেছে যে তাদের ভিতরে যারা বিএনপি করেন, বিএনপি তাদের পারিবারিকভাবে বিএনপি করা, তারা বলছেন যে মাসুক ভাই আপনার প্রেডিকশন আপাতত ঠিক আছে, কিন্তু এই ছাত্র সমাজ এনসিপি একটা বিষয় আছে। এনসিপির বর্তমান তরুণ তরুণীদের আইডল, চিন্তা চেতনা, গবেষণা, তাদের মাথায় কি আছে, এটা কিন্তু আমাদের বোঝা বড় কঠিন। কারণ আমাদের সন্তানদের চিন্তাটার সাথে আমাদের চিন্তার গরমিল আকাশ
আর জমিনের মতো। কারণ আমরা বাংলাদেশি হিসাবে যেরকম লন্ডনে থেকেও বাংলা খাবার, বাংলা পরিবেশ, বাংলা জামা কাপড়, বাংলা সব কিছু নিয়ে চিন্তা করি, আমাদের সন্তানরা কিন্তু বাংলা নিয়ে চিন্তা করে না সেভাবে। তারা অনেক দূর ফাস্ট বাংলার ব্যাপারে, তারা অনেক দূর ফাস্ট আধুনিক ইসলামিক সেন্টিমেন্টে। আমরা ওল্ড ইসলামিক সেন্টিমেন্টের মানুষ, তারা হলেন আধুনিক ইসলামিক সেন্টিমেন্টের মানুষ। তাই বাংলাদেশের তরুণ তরুণীরা কি চায়, এই ভাষাটা, তাদের ভাষাটা কিন্তু আমরা বুঝতেছি না। আমরা না বুঝার কারণে আমরা ভেবে নিচ্ছি যে 91 হিসাব, 96 হিসাব, 2001 হিসাব, ওই হিসাবের ভিতরে আমরা বসে আছি। কিন্তু এর পরে জন্ম নেওয়া, 91 পরে জন্ম নেওয়া, 96 পরে জন্ম নেওয়া, 2001 সালের পরে জন্ম নেওয়া ভোটাররাই তো এখন সবচেয়ে বেশি ভোটার। তাই এই সবচেয়ে বেশি ভোটারদেরকে বাদ দিয়ে আমরা রাজনীতিবিদরা শখ আঁকি, প্ল্যাটফর্ম তৈরি করি, চিন্তা করি, আগামী নির্বাচনের প্রেডিকশন করি, এই দল এতটুকু, মানে আমি নিজেও যেখানে বিএনপির কথায় বললাম যে 180 সিট পায়ে বিএনপি জোট সরকার গঠন করতে পারে, আর 120 সিট পেয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হতে পারে, তখন তাদের ভিতরে, বিএনপির ওই ভাইদের ভিতরে দেখলাম উল্টা কথা বলছেন। উল্টা কথাগুলা আমি তাদের থেকে শিক্ষণীয় হিসাবে আমি শুনলাম, আমি সুন্দরভাবে গ্রহণ করলাম। তারা বলছে যে ঘটনাটা উল্টাও মাসুক ভাই হয়ে যেতে পারে। কি কারণে উল্টা হয়ে যেতে পারে? বলল যে তরুণ তরুণীদের ভাষা যদি আমার বিএনপির সিনিয়র নেতারা না বুঝেন, আমাদের সিনিয়র নেতারা তরুণ তরুণী বর্তমান যুব সমাজের সাথে তাদের সম্পর্ক নাই, তারা এতটাই ওল্ড, তারা এতটাই পুরাতন, তারা বুঝতেছে না আজকের তরুণ তরুণীরা কি চাচ্ছেন। আর সেই না বুঝার কারণে আমার বিএনপির একটা বড় ভরাডুবি হয়ে যেতে পারে আগামী নির্বাচনে, যদি না তরুণ তরুণীদের ভাষা না তারা বুঝতে পারে। সেই কারণে তারেক রহমান সাহেবকে রাইট পথে আছেন বলেই তারা বললেন যে তারেক রহমান, জিয়াউর রহমানের রক্ত থাকার কারণে উনি ভারত বিরোধী এবং উনি বাংলাদেশ প্রেমী। কিন্তু উনার যে মানে সর্বোচ্চ লেভেলে যেই সিনিয়র নেতারা আছে, তারা কিন্তু বাংলাদেশের তরুণ তরুণীদের সাথে মিল খাচ্ছে না, মিলাতে পারছে না। রাজনীতির মাঠে কন্ট্রাডিকশনে চলে যাচ্ছে, বারবার কন্ট্রাডিকশনে চলে যাচ্ছে। সেই জায়গায় জামাত, এনসিপি এবং ইসলামিক স্কলাররা যদি এক জায়গায় দাঁড়িয়ে যা, তরুণ তরুণীরা যে কোন দিকে ভোট দিবে এটা এখন বলা অনেক কঠিন। প্রিয় দর্শক, আমার কথা ছিল আজকে যে জামাত, এনসিপি চরমোনাই কেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের বৈঠক নিয়ে সমালোচনা করছেন। এই সমালোচনাটা শুধুমাত্র রাজনীতির প্ল্যাটফর্মে রাজনীতি করার জন্য একে অপরের সাথে একটা কন্ট্রাডিকশন সবসময় রাখতে হবে। যেটা এখন সংসদের বাইরে আছে, ওইটা আবার সংসদের ভিতরে গেলেও রাখতে হবে। যদি আপনি না রাখেন তাহলে রেল লাইনটার উপরে ট্রেনটা থাকবে না, ট্রেনটা মাঝখানে গিয়ে যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারে। তাই অ্যাক্সিডেন্ট যাতে রাষ্ট্রে না হয়, গণতন্ত্রে যাতে অ্যাক্সিডেন্ট তৈরি না হয়, ভারত বিরোধিতায় যাতে অ্যাক্সিডেন্ট তৈরি না হয়, সবাই আমরা যেন কম্পিটিশান করি ভারতের বিরুদ্ধে সবাই আছি কিনা, সবাই যেন ওই কম্পিটিশানে থাকি। আর ওই কম্পিটিশানে থাকার জন্যই জামাতের আমির টেকনিক্যালি বলে দিলেন যে এটা যেন কোনো এক রাজনৈতিক দলকে ক্ষমতা আনার পরিকল্পনা না হয়, এটা যেন ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতন কোনো ইলেকশন না হয়, যেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কাউকে একেবারে শূন্য করে দেওয়া, কাউকে একেবারে মেজরিটি নয় 80% সিট দিয়ে সংসদে পাঠিয়ে দেওয়া, যেটা করেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন, সেটা যেন না হয়। সেই কারণে জামাত এই কথাটা ছেড়ে দিয়েছেন, এনসিপি ছেড়ে দিয়েছেন, চরমোনাইয়ের পীর সাহেব ছেড়ে দিয়েছেন,
এখন তাদের সাথে যারা লিয়াজু করছেন তারা এটার সমালোচনা করছেন। তারেক রহমান সাহেব হাসি মুখে বের হয়ে গিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সুন্দরভাবে তারেক রহমান সাহেবের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে একটি পরিকল্পনা উপস্থাপন করে দিয়েছেন। তাই তারেক রহমান সাহেব বুঝতে পেরেছেন যে এই মুরব্বি পারবে ভারতের বিরুদ্ধে আমাদেরকে একটি শক্তিশালী অবস্থানে রেখে যেতে। কিন্তু একসাথে কেন যৌথ সাংবাদিক সম্মেলন হলো? সরকারের পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমান, বিএনপির পক্ষ থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী, দুজন সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার কারণে তারা সমালোচনা করছেন। ডক্টর খলিলুর রহমান এমন ব্যক্তি নয় যাকে বিএনপি কিনে ফেলতে পারবে। কয়েকদিন আগেও বিএনপি উনার সমালোচনা করেছিলেন, কারণ ভারত চায় না ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা থাকুক। সেই কারণে খলিলুর রহমানকে ভারত প্রচণ্ডভাবে ভয় পা, সেই ভয়টা ঢুকিয়ে দিয়েছিল বিএনপির কিছু সিনিয়র নেতাদের মাথায়। তারপর এটা আবার তারেক রহমানের মাথায়ও এনেছিলেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিশ্চয়ই তারেক রহমানকে সেটা বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য যা যা করা দরকার উনি করবেন, আর সেইগুলাতে যেন তারেক রহমান কিছুতেই বাধা হয়ে না দাঁড়ান, ওনার দল যাতে করে বাধা হয়ে না দাঁড়ান। তাই এই যৌথ বিবৃতির ভিতরে বিএনপির শীর্ষ নেতাদেরকে বুঝিয়ে দেওয়া যে তারেক রহমান ডক্টর ইউনূসকে সম্মান করেছে, যাতে করে তোমরা যারা হাউকাউ কাউয়া পার্টি আছো তোমরা চুপ থাকবে, নতুবা তোমাদের খবর আছে আগামী নির্বাচনের আগে। কেটিভি 24-কে যারা ভালোবাসেন তারা পরিবার পরিজন নিয়ে আমাদের চ্যানেলটি শুধু সাবস্ক্রাইব নয়, আমাদের চ্যানেলটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন, আরও করবেন এই প্রত্যাশা রাখছি। আজকে আমার আলোচনার মূল বিষয় হলো ভারত বিরোধী আমরা সবাই। এনসিপি ভারত বিরোধী, চরমোনাই ভারত বিরোধী, জামাত ইসলামী ভারত বিরোধী, ইসলামী আরও যে দলগুলো আছে, ইসলামিক স্কলাররা আছে, যেভাবে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, তারা সকলে মিলে একটি প্ল্যাটফর্ম তৈরি করবে আর বিএনপিও ভারত বিরোধী হয়ে উঠবে। সেই চেষ্টাটুকু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার করেছেন বলে আমি বিশ্বাস করি। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হলেন খেলোয়াড় নয়, উনি হলেন লেফরি। দুটা দলের নির্বাচনের লেফরি ভূমিকা উনি পালন করবে। যারা সরকার গঠন করবে দুটোটাই উনার পছন্দের থাকবে। যারা সরকারে আসবে তাদেরকে ফুলের মালা দিয়ে উনি বিদায় নিতে চাবে, তারপরেও বিদায় উনাকে দেওয়া হবে না। দুইটা প্ল্যাটফর্ম থেকেই অফার করা হয়েছে রাষ্ট্রপতি হিসাবে উনাকে। আমরাও উনাকে রাষ্ট্রপতি হিসাবেই দেখতে চাই এবং আমরা রাষ্ট্রপতি বানানোর জন্য প্রয়োজনে নির্বাচনের পরে গিয়েও আন্দোলন অব্যাহত রাখবো। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।